প্রথম ঘটনাটি জুবায়ের ইসলাম ভাইয়ের পাঠানো ঘটনা, যেই ঘটনায় আমাদের সুফিয়ান ভাই কিভাবে বড় দাদার সন্ধান পেলেন এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো চলুন প্রিয় লিসেনার্স, আমরা শুরু করি। তবে এই ঘটনাটি আমি জুবায়ের ইসলাম ভাইয়ের যেই বক্তব্য, সেই বক্তব্য হুবহু তুলে ধরবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে সুফিয়ান ভাই যেভাবে বলেছেন ঠিক সেভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমিও সুফিয়ান ভাইয়ের ভাষায় বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবায়ের ইসলাম, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে লিখছি। আজ আপনাদের সাথে সুফিয়ান হুজুরের আরেকটি অসাধারণ ঘটনা শেয়ার করব বলে লিখতে বসলাম। আজকের ঘটনাটা যখন আমি হুজুরের কাছ থেকে শুনি তখন বারবার মনে হয়েছিল কেন এই মানুষটা এইসব কাজ করত, কিন্তু শেষের দিকে শুনে মনে হয়েছে যে হ্যাঁ, এমন কাজ করা তো অনেক সম্মানের, যা হুজুর এত বছরের ধৈর্য, কর্ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অর্জন করেছেন। চলুন ঘটনাটা শুনে আসি। সবার কাছে একটি রিকোয়েস্ট, সবাই খুব মনোযোগ দিয়ে এই ঘটনাটা শুনবেন। ঘটনাটি আমি সুফিয়ান ভাইয়ের ভাষায় বলার চেষ্টা করছি। বলছেন সুফিয়ান ভাই, 1997 সালের কথা। আমি তখন মাদ্রাসা পড়ার শেষের দিকের স্টুডেন্ট। লেখাপড়ায় আমি খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। সবসময় চেষ্টা করতাম আরও ভালো করার। লেখাপড়ার পাশাপাশি আমি আমার শ্রদ্ধেয় বড় মামা মরহুম সোলাইমান শেখের অধীনে প্যারানরমাল বিষয়গুলো সম্পর্কে শিখছিলাম। মামা তখন আমাদের মাদ্রাসার মুহতামিম বা প্রধান শিক্ষক ছিলেন। আমি দেখতাম উনি হঠাৎ কিছুদিনের জন্য কোথায় চলে যেতেন। যাওয়ার আগে সবসময় উনি যে কোনো একটি ওয়াক্ত নামাজের শেষে সবার কাছে মাফ চেয়ে তারপর যেতেন। আমার এই বিষয়ে জানার ইচ্ছা থাকলেও কখনো সাহস করতে পারিনি, কারণ উনি আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের সাথে খুবই কড়াকড়ি ছিলেন। আমার আপন মামা হলেও আমাকে উনি 8-10 জন স্টুডেন্টের মতোই দেখতেন। পার্থক্য হলো শুধু এই, আমি সহ আরও 2 জন স্টুডেন্টদের উনি নিজ থেকেই অবসর সময়ে প্যারানরমাল সমস্যা সমাধানে ইসলামিক যে পদ্ধতিগুলো রয়েছে, শরিয়াসম্মত পদ্ধতি, সেগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতেন এবং শেখাতেন। আমরাও মুহতামিম সাহেবের এই শিক্ষাগুলো উপভোগ করতাম। এইভাবে একদিন মামা নামাজের পর সবার কাছে মাপ চেয়ে বললেন, আমি এবার খুব কঠিন একটি কাজে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য, ভুল ত্রুটি করলে মাফ করে দেবেন। কথা শেষ করে আমাদের 3 জনকে ডেকে ওনার ঘরে নিয়ে গেলেন। বললেন, এইবার যদি আল্লাহ তাআলার রহমতে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারি তাহলে তোদেরকে বলবো কি কাজে গিয়েছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য করেন তাহলে সমাধানের জন্য আমি কিভাবে কাজ করেছি তার সব তোদের বলবো ইনশাল্লাহ, দোয়া করিস আমার জন্য। এই বলে মুহতামিম হুজুর আমাদের চলে যেতে বলেন এবং পরের দিন ফজরের নামাজ পড়ে উনি চলে যান। একটা একটা করে দিন যাচ্ছিল আর আমরা 3 জন হুজুর এই আসে করে অধৈর্য হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত 16 দিন অপেক্ষার পর মুহতামিম হুজুর আসলেন, কিন্তু আমরা কেউ আশা করিনি তিনি এইভাবে আসবেন। 2 জন লোক তাকে ধরে ধরে খুব কষ্ট করে নিয়ে এসেছেন, কারণ হুজুর একেবারে চলাচল করতে পারছিলেন না। ওনার পুরো শরীর অনেক জায়গায় কালো কালো হয়ে ফুলে উঠেছে। বাম পাশের কানের নিচের দিকে গভীর ক্ষত, হাতের আঙ্গুলগুলো সব ব্যান্ডেজ করা। আরো অনেক কিছু দেখেছিলাম যা এতদিন পরে মনে করতে একটু কষ্ট হচ্ছে। তবে একটা বিষয় আমার স্পষ্ট মনে আছে, তা হলো মুহতামিম সাহেবের ঘাড়ের পেছন দিকে একটা চিহ্ন দেখেছিলাম। সেটা দেখতে অনেকটা উল্টো একটি ত্রিভুজের মতো, তবে সেটা একা হয়নি, কিছু দিয়ে ওই স্থানটা পুড়িয়ে দিয়েছে, এমন ভাবে সেই আকৃতিটা দেওয়া হয়েছে। মাদ্রাসার সবাই অবাক হওয়ার চাইতে কষ্ট পেয়েছিল অনেক বেশি। তারপর মাদ্রাসার অন্য শিক্ষকরা সবাই ধরাধরি করে হুজুরকে তার রুমে নিয়ে যান এবং আমাকে বলেন, দ্রুত
যেন তার বাড়িতে গিয়ে খবর দেই। আমি দেরি না করে প্রায় দৌড়ে দৌড়ে মামা বাড়ির দিকে রওনা হই এবং গিয়ে আমার ছোট মামা এবং মামাতো ভাইদেরকে সাথে নিয়ে ফিরে আসি। তারা সবাই এসে বড় মামা মানে মোহতামিম সাহেবকে বাড়ি নিয়ে যান, আর আমি যাই সেই দুইজনের সাথে দেখা করতে, যেই দুইজন মামাকে নিয়ে এসেছিলেন। কিন্তু গিয়ে শুনি তারা দুইজন কখন কিভাবে কোথায় চলে গেছেন কেউ দেখেনি, আর যখন ছিল তখন কারোর সাথে কোনো কথাই নাকি তারা বলেনি। আমার খুব রাগ হয়েছিল, কারণ এমন মুমূর্ষু একজন মানুষকে পৌঁছে দিয়ে কি হয়েছে না হয়েছে ভালো মন্দ কোনো কথা ছাড়া চলে যাওয়া মোটেও আসলে কাম্য নয়। এটা তাদের ঠিকও হয়নি, এটাই আমি ভাবছিলাম আর মনে মনে খুব রাগ করছিলাম। এরপর মামাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। 5 দিন পর রিলিজ করা হয়। মামা ফিরে আসার পর থেকে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। মাদ্রাসাতেও আসতেন না, সারাদিন ঘরে থাকতেন, আর সন্ধ্যার পর থেকে হাতের কাছে সবসময় একটা ধান কাটা কাঁচি রাখতেন। মাঝে মাঝে গভীর রাতে ঘুমের মাঝে কান্না করতেন আর বলতেন, আর কষ্ট দিস না, আর নিতে পারি না, আমি তো মানুষ, তোদের মতো শয়তান না। ওনার এমন ঘুমের ভেতর কান্না শুনে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠতেন। জেগে উঠে তিনি সামনে যাকে পেতেন, উনিও তো ঘুমাতেন, বাড়ির লোকজন যখন সামনে চলে আসতো এবং উনি যখন ঘুমের ঘর থেকে জেগে উঠতেন, সামনে যাকে পেতেন তাকে জড়িয়ে ধরে অঝোরে কান্না করতেন। পরিবারের সবাই খুব কষ্ট পেতেন মামার এমন অবস্থা দেখে। এর মাঝে ডাক্তার, কবিরাজ, ভালো ভালো হুজুর কিছুই বাদ দেওয়া হয়নি। সব চেষ্টা করা হয় মামাকে সুস্থ করার জন্য, কিন্তু না, তার হয়নি। প্রায় 3 মাস এমন কষ্ট ভোগ করে একদিন ফজরের একটু আগে মামা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যান। ইন্তেকালের আগে মামা আমার বড় মামাতো ভাইকে ডেকে বলেছিলেন, বাবা, 3টা জিনিস থেকে নিজেরে দূরে রাখবি। 1 হচ্ছে অহংকার, 2 হচ্ছে প্যারানরমাল সমস্যা, আর 3 হচ্ছে ভেলাত কাফরিয়ান। আমি নিজে এই 3টা জিনিসের যে কোনো একটা থেকেও যদি নিজেকে দূরে রাখতে পারতাম তাহলে মনে হয় আজকে এমন দিন দেখা লাগতো না। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, হতাশ হবি না কখনো। আল্লাহ তাআলার উপরে 100% বিশ্বাস রাখবি। আর এই চিঠিটা কাল সুফিয়ানকে দিয়ে দিস, আর বলিস সামনের যে কোনো এক জুম্মার দিন রাতে তাহাজ্জুদের সালাত মসজিদে আদায় করে যেন তারপর খোলে, এর আগে যেন এই চিঠিটা সে না খোলে। এই ছিল মামার শেষ সময়ের কথা। মামা মারা যাওয়ার আগে কে এই ভেলাত কাফরিয়ান, কি করে সে, কিছুই বলে যান নাই। মামা মারা যাওয়ার পরের দিন আমি চিঠিটা হাতে পাই এবং কখন খুলতে পারবো সেই নির্দেশিকা মামাতো ভাই আমাকে দিয়ে যান। কিন্তু লেখাপড়ার প্রেশার থাকায় তখন আর এই চিঠিটা পড়া হয়নি। আমিও বেমালুম ভুলে যাই। প্রায় 7 মাস পরে একদিন মামাতো ভাইয়ের সাথে কথা বলতে বলতে চিঠির কথা উঠে আসে। তখন আমি লেখাপড়া শেষ করেছি এবং আমার বাড়ির পাশের মসজিদে মুয়াজ্জিন হিসাবে কাজ করি। পাশাপাশি টুকটাক ঝাড়ফুঁক করি এবং টুকটাক তদবিরও দিতাম মানুষকে। বড় ধরনের কোনো সমস্যা আমি সমাধান করতে পারতাম না। বড় কোনো কাজ করার মতো সুফিয়ান তখনও আমি হয়ে উঠিনি। তো চিঠির কথা উঠলে আমার মনে পড়ে মামার শেষ টাইমের কষ্টমাখা মুখখানি, সাথে সাথে মনটা ব্যথিত হয়ে যায়। আমি ডিসাইড করি সামনের জুম্মার দিন রাতে আমি চিঠিখানা পড়ব ইনশাল্লাহ। যেমন ভাবনা তেমন কাজ। আমি পরের জুম্মার রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে জায়নামাজে বসে চিঠিটা খুলি। ভেবেছিলাম অনেক কিছু লেখা থাকবে, কিন্তু না, তেমন কিছুই ছিল না সেখানে লেখা। মামা শুধু খুলনার রূপসা নদীর ওপারে একটি প্রত্যন্ত গ্রামের এক মসজিদের ঠিকানা দিয়ে গিয়েছিলেন এবং সেখানে 3 দিনের একটি সফর দেওয়ার অনুরোধ করেছিলেন।
আরও লিখেছিলেন, আমি যদি যাই তাহলে যেন এই চিঠিটা মামার কবরের পাশে কোথাও রেখে আসি, এবং অনেক আজগুবি ও ভয়ের ব্যাপার দেখার জন্য নিজেকে তৈরি করে নিই। আমার বয়স তখন কম, টকবকে যুবক। আমি তাই এত চিন্তা ভাবনা না করে আল্লাহ তাআলার নামে কাজে নেমে পড়ি। চিঠি রেখে আসার দুদিন পরের ঘটনা। মসজিদে এশার নামাজ শেষ করে আমি বাড়ি যাচ্ছিলাম। বাড়ির কাছে আসতেই দেখি রাস্তায় পাঞ্জাবি পরা, টুপি মাথায় দেয়া দুজন লোক দাঁড়িয়ে আছেন। আমি কাছে যাওয়ার পর সালাম দিলাম। তারা সালামের উত্তরও দিলেন এবং আমাকে কাছে ডাকলেন। আমি একটু কাছে যাই এবং তারা কারা এটা আমি জিজ্ঞেস করি। তখন তারা জানালেন যে তারা আমার মামার সাথে থাকা জিন এবং ওনারা আমাকে সেই মসজিদে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানকার তথ্য দেওয়ার জন্য এসেছেন। এমন কথা শুনে আমি তো তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছিলাম। এই প্রথম কোনো জিনকে সামনাসামনি দেখলাম যে নিজের পরিচয় দিচ্ছে যে আমি জিন। তাহলে আমার অবস্থা কেমন হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। তারা বুঝতে পারলেন এবং একজন একটু হেসে বললেন, ভয় পেও না বাবা, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমার মামা আমাদের ছেলেদের শিক্ষক ছিলেন, তাই আমরা চেষ্টা করব যেন তুমি সহি সালামতে ফিরে আসতে পারো। তোমার মামার সাথে খুব খারাপ কিছু হয়েছে যা আমরা তোমাকে এখনো বলতে পারবো না। তুমি যদি সেই মসজিদে যাও এবং আল্লাহ তাআলার রহমতে শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেকে তৈরি মনে করো, তাহলেই তোমাকে আমরা সব বলবো ইনশাল্লাহ। চিন্তা করার জন্য তোমাকে 2 দিন সময় দিলাম। ভাবো, ভেবে দেখো জীবনটা কি শুধু এভাবেই ঝামেলাহীনভাবে কাটাবা, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস করবা। ভাবো, আমরা 2 দিন পরে আবার আসবো এবং তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ। এই বলে তারা চলে গেলেন। আমি সেই জায়গাটিতে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম তা ঠিক বলতে পারছি না। আর আমি ভাবতে লাগলাম, আমি যা দেখলাম এবং শুনলাম তা কি সত্যি ছিল, নাকি আমার মন আমাকে নিয়ে খেলছে। যাক, সেই দিনের মতো বাড়ি চলে আসলাম এবং পরের 2 দিন অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম, যদি সত্যি আমি তাদের দেখে থাকি তাহলে হ্যাঁ, আমি যাব ওনাদের সাথে। সেই দিনও এশার নামাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম। আগের দিনের সেই জায়গাতেই দেখি ওই 2 জন দাঁড়িয়ে আছেন। আমি কাছে গিয়ে সালাম দিলাম। তারা সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি ডিসিশন নিয়েছি? আমি বললাম, হ্যাঁ আমি ডিসিশন নিয়েছি। আমি বললাম, হ্যাঁ আমি যাব আপনাদের সাথে। তারা বললেন, সকালে ফজরের নামাজ শেষে বের হতে। তার আগে আমাকে কিছু ধারণা দিলেন আমার গন্তব্যের বিষয়ে। তারা বললেন, তুমি যেখানে যাচ্ছ সেটি একটি মসজিদ, যে মসজিদে আমাদের জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত জাতির একজন শাসনকর্তা সালাত আদায় করতে আসেন। তোমার মামা অনেকবার গিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু প্রতিবার বিফল হয়ে ফিরে এসেছিলেন। তিনি যাকে দেখা দিতে চান সেই দেখা পায়, আর যাকে দেখা দিতে চান না সে শত চেষ্টা করেও, কোনো তদবির করেও, জিন হাজির করার যত আমল আছে সেগুলো করেও তার দেখা পায় না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে দেখা দেন। আমি জিজ্ঞেস করলাম যে যদি তার সাথে দেখা হয় আমি কি বলবো বা কি করব? তারা উত্তর দিলেন, সেটা দেখা পেলে তুমি নিজেই বুঝতে পারবে। আমি আর কথা না বাড়িয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম। ভয়ও লাগছিল, আবার নতুন কিছু জানার আনন্দও হচ্ছিল। তবে আমাকে তারা এটাও বলে দিয়েছিলেন যে তিনি এতটাই সম্মানিত এবং এতটাই বুজুর্গ একজন জিন যে উনি সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকেন এবং উনি জিন জাতির মধ্যেও অনেকের সাথে দেখা দিতে চান না। শুধু যারা ভালো জিন তাদের সাথে তিনি দেখা দেন, কোনো দুষ্টু প্রকৃতির জিন বা সাধারণ জিনদের সাথে উনি দেখা দেন না। এই জন্য জিনদের কাছেও তিনি অত্যন্ত শ্রদ্ধার একজন পাত্র। তো যাই হোক, এইসব কথা শুনে তার প্রতি আমার অন্য ধরনের একটা অনুভূতি কাজ করছিল যে তাকে আমার দেখা পেতেই হবে। এমন বুজুর্গ একজনের দেখা পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। তো যাই হোক, সকালে আমি ফজরের সালাত আদায় করে বের হয়ে পড়ি।
তখনও আমাদের ওই দিকের রাস্তাঘাট এত ভালো ছিল না। বড় রাস্তা পর্যন্ত হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে সালাম শুনে ফিরে তাকিয়ে দেখি সেই দুইজনের একজন এসেছেন। তিনি বললেন, চলো, আমি তোমার সাথে সঙ্গী হয়ে পৌঁছে দেব, তবে সেই মসজিদে পৌঁছে দিয়ে আমি চলে যাব। আমি জিজ্ঞেস করলাম, কেন? চলে যাবেন কেন? আপনারা চলে গেলে যদি আমার কোনো বিপদ হয়? তিনি বললেন, তুমি যদি শয়তানের কোনো কাজে লিপ্ত থাকো তাহলে কোনো ক্ষতি তো তোমার হবেই, তবে তুমি যদি কোনো শয়তানের কোনো কাজে লিপ্ত না থাকো তাহলে ইনশাল্লাহ আমরা অনুপস্থিত থাকলেও তোমার কোনো ক্ষতি হবে না। এরপরে আর কোনো কথা হলো না ওনার সাথে। আমি খুব টেনশনে ভুগছিলাম এবং ভয়ও পাচ্ছিলাম। এভাবেই প্রায় জোহরের ওয়াক্ত এর কাছাকাছি সময় ওনাকে কষ্ট করে সেই মসজিদের সামনে, মানে অনেক কষ্ট করে সেই মসজিদের সামনে পৌঁছাই। মসজিদ দেখে আমার খুব ভালো লাগলো, কারণ মসজিদটি ছিল মাটির তৈরি। আমি অজু করে ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করতেই দেখি একজন মলিন তালি দেয়া পাঞ্জাবি টুপি পরিহিত বৃদ্ধ আমার দিকে অমায়িক ভাবে হেসে এগিয়ে আসলেন। আমাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ আলিঙ্গন করে রাখলেন এবং বললেন, বাবা, আমি মুহতামিম হুজুরের কথা শুনেছি, কিন্তু তার জানাজায় যাইতে পারি নাই। আমার কাছে গাড়ি ভাড়াও ছিল না, তাই যাইতে পারি নাই। তুমি আইসো, আমি খুব খুশি হইছি বাবা। তবে যে কাজে আইসো তার জন্যই নিয়ত পরিষ্কার রাখবা। মুহতামিমের নিয়ত হয়তো কোনো খুঁত যুক্ত ছিল, তাই কোনোদিন এখানে আয়সা কিছু করতে পারে নাই। আল্লাহ তাআলার রহমত করলে পরে তুমি হয়তো পারবা ইনশাল্লাহ। আমি খুব আশ্চর্য হই, কারণ এই বৃদ্ধ মানুষটা কিভাবে জানেন আমি কিছু বুঝতে পারছিলাম না। আর ওনার কথা শুনেও মনে হচ্ছিল উনি আমাকে চিনতে পেরেছেন, কিন্তু আমি কখনো এইখানে আসিনি। এমন ভাবতে ভাবতে জোহরের ওয়াক্ত হয়ে গেল। বৃদ্ধ আজান দিলেন, মেঝেতে পাটি বিছিয়ে দিলেন। কিছুক্ষণ পরে 8 থেকে 10 জন লোক নিয়ে জামাত হলো। বৃদ্ধর অনুরোধে আমি জামাত পড়ালাম। নামাজের কিছুক্ষণ পর বৃদ্ধ আমার জন্য কিছু খাবার নিয়ে আসলেন। খাবার খেতে খেতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি কিভাবে জানেন যে আমি আসব? তিনি কিছু বললেন না, শুধু হাসলেন আর বললেন, আমারে কিছু জিজ্ঞেস কইরো না বাবা, তুমি যে কাজে আসছো সেই কাজ যাতে হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ইনশাল্লাহ তোমার কাজ হয়ে গেলে সব জানতে পারবা। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যেহেতু উনি বলতে চাচ্ছিলেন না। আমার থাকার ব্যবস্থা মসজিদেই করা হলো। সেদিন রাতের কথা, ইলিশ এশার নামাজ শেষে সেই বৃদ্ধ ভদ্রলোক আমাকে খাবার দিয়ে বাড়ি চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, বাবা, তাহাজ্জুদের সালাত পড়তে ওঠার চেষ্টা করো কিন্তু। আমি খেয়ে কিছুক্ষণ জিকির করে শুয়ে পড়লাম। রাতে হঠাৎ তীব্র সুগন্ধ আমার নাকে এলো এবং সেই সুগন্ধে আমার ঘুম ভেঙে যায়। একটা অপার্থিব সুগন্ধ ভেসে আসছিল। উঠে দেখি একদম সামনের কাতারে পাটি বিছিয়ে কয়েকজন জুব্বা পরা মুসল্লি বসে জিকির করছেন। আমি ভাবছিলাম ফজর ওয়াক্ত হয়ে গেছে হয়তো, তাই তাড়াতাড়ি উঠে বাইরের কল থেকে অজু বানিয়ে এসে তাদের পাশে বসলাম। একটু খেয়াল করতেই চোখে পড়ল এই মুসল্লিগণ খুবই সুদর্শন। তাদের লম্বা এবং কালো বুক পর্যন্ত দাড়িতে খুব সুন্দর লাগছিল। হঠাৎ তারা সবাই উঠে দাঁড়িয়ে গেলেন এবং একটু দূরে গিয়ে বসলেন। ঠিক তখন সাদা ধবধবে দাড়ি, লম্বা পাগড়ি পরায় একজন সৌম্য বৃদ্ধ মুসল্লি মসজিদে ঢুকলেন। তাকে দেখেই মনের ভিতর থেকে একটা শ্রদ্ধা ভাব চলে আসছে। এমন সুন্দর তার চেহারা এবং তার এমন বুজুর্গ ভাব দেখে মনে হচ্ছে যে আমি অন্য জগতের কাউকে দেখছি। তিনি সরাসরি এসে আমার পাশে বসলেন। আমি সালাম দিলাম, তো তিনি সালামের উত্তর দিয়ে বললেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে এসেছি, জামাত ধরব।
আমি একটু আশ্চর্য ওনার এমন সহজ ব্যবহারে, তবে ভয় পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন এমনটাই তো হওয়ার কথা। আমি সময় নিয়ে জামাত পড়ালাম। জামাত শেষে উনি আমাকে কাছে ডাকলেন। আমি কাছে এসে বসতেই উনি খপ করে আমার হাত ধরে ফেললেন, এত জোরে চেপে ধরলেন আমার মনে হচ্ছিল যে আমার হাতের আঙ্গুলগুলো হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি কিছু না বলে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। আমি বুঝতে পারছিলাম ওনার সাথে দেখা করতেই আমি এসেছি। এরপর তিনি বললেন, তোমার মামা আমার সাথে দেখা করতে অনেকবার এখানে এসেছিল, কিন্তু আমি দেখা দেইনি, কারণ তোমার মামা তার যে নিয়ত, তার নিয়তে সমস্যা ছিল। দেখা না দেওয়ার কারণ কি জানো? তোমার মামা সুলাইমান শয়তানদের বিরুদ্ধে লড়তো ঠিকই, কিন্তু সে তার জন্য অর্থ চেয়ে নিত মানুষের কাছ থেকে। মানুষকে উপকার করত, কিন্তু তার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে সে অর্থ আদায় করত, যেটা আমার একদমই অপছন্দের। আল্লাহ তাআলার রহমতকে যে অর্থ দিয়ে ওজন করে, সে যত ভালো কাজই করুক, যত বড় হুজুর হোক, আলেম হোক না কেন, আমি তাকে পছন্দ করি না। তাই এখানে যতবার এসেছে তার ঘুম কখনোই তাহাজ্জুদের সময় ভাঙেনি। তার ঘুম ভেঙেছে। আর তোমার ঘুম ভেঙেছে কেন জানো? কারণ তুমি শয়তানদের বিরুদ্ধে লড়াই করার নিয়ত করেছো, কিন্তু তোমার মনে এখনো অর্থের লোভ আসেনি। তোমার আগে অনেক লোক এখানে এসেছে আমার সাহায্য চাইতে, কিন্তু তাদের সবার মাঝে কিছু না কিছু গলদ ছিল। আমি আমার অনুগত জিনদের মাধ্যম দিয়ে আমি খবর নিয়েছি তাদের সম্পর্কে, তাই তারা আমার দেখা পায়নি। তুমি এখনো সহি বা গলদ দুইটা বিষয়ে অনেক অজ্ঞ, তাই তোমাকে আমি সহি শেখাতে পারবো ইনশাল্লাহ। আমিও চাই কোনো ইনসানকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য যাতে সে করতে পারে, এই জন্য তাকে তৈরি করতে। কিন্তু অনেক দিন হলো তেমন ইনসান আমি পাইনি। কয়েকশো বছর আগে আমি যেই ধরনের বুজুর্গ ব্যক্তিদের দেখতাম, এখন আর সেই ধরনের বুজুর্গ ব্যক্তি আমি দেখি না। মানুষের মধ্যে লোভ, হিংসা, অহংকার এতই বেড়ে গিয়েছে, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, একজন আরেকজনের গীবত করে, একজন আলেম হয়ে আরেকজন আলেমের গীবত করে, অসম্মান করে। এগুলো আমি পছন্দ করি না। যেই আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসতো, আমি তাদের বিষয়ে আমার অনুগত জিনদেরকে দিয়ে খবর নিতাম। প্রত্যেকের বিষয়ে আমি নেতিবাচক ধারণা পাওয়ায় আমি তাদের সাথে কখনোই দেখা দেইনি। তুমি যদি কথা দিতে পারো যে এই কাজের বিনিময়ে তুমি মানুষের কাছে কিছু দাবি করতে পারবা না, তাহলেই আমি তোমার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এতগুলো কথা বলে উনি একটু থামলেন। আমি একটু চিন্তা করলাম এবং ওনাকে বললাম, হুজুর, আমি আপনাকে কথা দিলাম এই কাজের বিনিময়ে কোনোদিন অর্থ বা অন্য কিছু দাবি করব না ইনশাল্লাহ। শুধু যদি আমার নিজের কোনো খরচ হয় এই কাজ করতে গিয়ে, ঠিক যতটুকু খরচ হবে আমি ততটুকুই চাইবো। যদি সে নাও দিতে পারে আমি সেটাও নিব না। উনি খুব সুন্দর করে হাসলেন আমার কথা শুনে এবং বললেন, হ্যাঁ, এটা নিতে পারো তুমি। সেই রাতে ওনার সাথে আরো অনেক কথা হলো। উনি আমাকে ইসলামিক কিছু শিক্ষা দিলেন যা আমাদের মাদ্রাসার ভালো ভালো আলেমগণ হয়তো জানেনই না। উনি এমন ভাবে কথা বললেন, মনে হচ্ছিল যে ইসলামের অনেক বিষয় আমি দেখছি। এমন জ্ঞান গর্ভ আলোচনা তিনি করলেন, সত্যি এরকম জ্ঞান গর্ভ আলোচনা অত্যন্ত অভিজ্ঞ মানুষের মুখ ছাড়া সেটা নিশ্চিত হতে পারে না। উনি বলেছিলেন উনি অনেক বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে থেকেছেন, তাদের কাছ থেকে তিনি এলেম অর্জন করেছেন। জিনদের মধ্যেও যারা অনেক বুজুর্গ, তাদের সহবতে থেকে উনি অনেক এলেম অর্জন করেছেন। তো যাই হোক, সেই রাতে ওনার সাথে তো আরো অনেক কথা হয়েছিল। তো তারপর শেষ রাতে আগামীকাল তাহাজ্জুদের সময় দেখা হবে বলে বাকি সবাইকে নিয়ে তিনি চলে গেলেন। ওনার যাওয়ার কিছুক্ষণ পরে মসজিদের সেই বৃদ্ধ ইমাম সাহেব আসেন এবং আমার সুরতের হাল দেখে আমার দিকে তাকিয়ে উনি বললেন, আলহামদুলিল্লাহ বাবা,
ওনারা যদি কোনো কথা দিয়ে থাকো তাহলে কখনো ভাঙিও না। একবার কথা ভাঙলে উনি আর কোনোদিন তোমার দিকে ফিরেও তাকাবে না। আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি এত কিছু কিভাবে জানেন? উনি উত্তর দিলেন, ওনারা কথা দিয়ে রাখতে না পারা একজন বেঈমান আমি। এভাবে আমার একজন মুনাফিক হিসাবেই উনি জানেন, আর কারণ অভাব আমাকে মুনাফিক বানিয়ে ফেলছিল। এই বলে তিনি কেঁদে ফেলেন। আমার খারাপ লাগছিল তার কথা শুনে। ভাবছিলাম যে মানুষকে কত পরীক্ষার মধ্যে দিয়েই না জীবনটাকে পার করতে হয়। যাই হোক, পরের দিন রাতেও ঠিক একই সময় আমার ঘুম ভাঙে। আমি উঠে দেখি ওনারা এসেছেন। আমি তাড়াতাড়ি উঠে অজু করে সেই মুরব্বি হুজুরের পাশে গিয়ে বসি। সেদিন রাতে উনি জামাত পড়িয়েছিলেন। নামাজ শেষে আমি ওনার সাথে বসে জিকির করলাম কিছুক্ষণ। এরপর উনি আমাকে বললেন, সুফিয়ান, আমাকে হুজুর হুজুর করবা না, আমি সেটা পছন্দ করি না। আমার জাতির অন্য সবাই আমাকে শ্রদ্ধা করে এবং হুজুর হুজুর ডাকে, কিন্তু তুমি তো আমার জাতির কেউ না। তুমি ইনসান এবং আল্লাহ তাআলার সেরা সৃষ্টি, তাই হুজুর না ডেকে আমাকে তুমি বড় দাদা ডেকো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। উনি আবার বলা শুরু করলেন যে এইখান থেকে যাওয়ার পরে তুমি আসল কাজ শুরু করবা, মানে তোমার আসল কাজ শুরু হবে। আমি তোমাকে ইসলাম কিভাবে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে শেখায় আমি সেটা তোমাকে জানাবো। কিভাবে রুকিয়া করতে হবে, কি ধরনের অসুখে কি ধরনের রুকিয়ার প্রয়োগ করতে হবে সেটা আমি তোমাকে শেখাবো। আমি তোমাকে সহি এবং গলত কি এই জিনিসটা শেখানোর চেষ্টা করব। ধৈর্য হারাবে না এবং সব কিছু না শিখে কখনো সাহস দেখাতে যাবে না, তাহলে বিপদ হতে পারে। আমি যখন বুঝতে পারবো যে তুমি এখন প্রস্তুত, তখন আমি নিজেই তোমাকে বলবো, আসো আমার খুব বিশ্বস্ত কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেই। এরপরে বড় দাদা আমাকে এক একজনের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদের বলে দেন, আজ থেকে এই ছেলে তোমাদের ভাইয়ের মতন। শয়তানদের সাথে যুদ্ধ করতে সে নিজেকে তৈরি করবে। আমি চাই তোমরা সবাই তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। প্রিয়জন হলে যদি সে আল্লাহ তাআলার রহমতে সঠিক পথে থাকে, প্রয়োজন হলে আল্লাহ তাআলার রহমতে যদি সে সঠিক পথে থাকে, তাহলে তার জন্য যদি জীবনও দিয়ে দিতে হয় তাহলে এতটুকু পিছপা হবে না। যদি মারা যাও শাহাদাতের মর্যাদা পাবে, যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছো। আর যদি সে কখনো পথ ভ্রষ্ট হয় তাহলে প্রথমে সাবধান করবে, এরপরে যদি সে সমাধান নিজেকে না করে বা নিজেকে সংশোধন না করে তাহলে উচিত শাস্তি দেবে তাকে। আমি কিছুই বলতে পারছিলাম না তার কথা শুনে, শুধু শুনে যাচ্ছিলাম। তবে আল্লাহ তাআলার দয়ায় আজ পর্যন্ত কখনো ওনাদের দেয়া কথার বরখেলাপ আমি করিনি। ওনারাও আমাকে ছেড়ে কখনো যাননি। পরের 5টি বছর আমি বড় দাদার সহচর্যে অনেক কিছু শিখেছি। একজন মুসলিমকে আল্লাহ তাআলার এই দুনিয়ায় কিভাবে চলতে হবে, কিভাবে তার রহমতের ছায়ায় থেকে মানুষের উপকার করা যায়, শয়তানদের বিরুদ্ধে আল্লাহ তাআলার উপহার পবিত্র কোরআন মাজিদ আমাদের কিভাবে পথ দেখায়, তার অনেক কিছুই আমাকে বড় দাদা শিখিয়েছিলেন। কিন্তু সেই 5 বছরের মাঝে বড় দাদার কথা মতন আমি ইচ্ছা থাকলেও কোনো প্যারানরমাল সমস্যা নিয়ে কাজ করিনি বা আমাকে করতে দেওয়া হয়নি। হঠাৎ একদিন আমার সাথে তাহাজ্জুদের সালাত আদায় করার পর বড় দাদা বললেন, সুফিয়ান, আল্লাহ তাআলার রহমতে তুমি এখন বয়স, শিক্ষা, ধৈর্য, সাহস সব দিক থেকে মোটামুটি পারদর্শিতা অর্জন করেছো। আল্লাহ তাআলার কাছে এর জন্য শুকরিয়া আদায় করো আর সাহায্য প্রার্থনা করো, যেন তিনি সবসময় সকল পরিস্থিতিতে তোমাকে ধৈর্য ধারণের শক্তি দেন। আমি যতটুকু দরকার তা তোমাকে শিখিয়েছি। এরপরেও যদি কিছু না বুঝো বা না পারো, অথবা তোমার যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো, আমি আসবো ইনশাল্লাহ। এই বলে সেদিন বড় দাদা চলে যান। আমি তখন খুবই খুশি হয়েছিলাম বড় দাদার কথা শুনে। এরপর থেকে শুরু হয় আমার জীবনের অন্যরকম এক পথ চলা। এই চলার পথ কখনো আমাকে
অনেক আনন্দ দিয়েছে, কখনো খুব কষ্ট, কখনো আমি ভিকটিমদের সাহায্য করতে গিয়ে এমন অনেক কিছু দেখেছি যা কখনো বা কোনো সাধারণ জীবনযাপন করা মানুষ সহ্য করতে পারবে না। সব কাজে গিয়ে আমি সফল হতে পারিনি, কিছু কাজে আমি বিফল হয়েছি এবং তখন শয়তানদের সাথে সাথে মানুষের বিদ্রূপের শিকার হয়েছি। কখনো আবার কাজ করতে গিয়ে নিজেকে কঠিন বিপদের মুখে ফেলে দিয়েছি। তবে আলহামদুলিল্লাহ আমি সব সময় আল্লাহ তাআলার রহমতের উপর আস্থা ভরসা রেখেছি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কয়েকবার ফিরিয়ে এনেছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আজকে প্রথমে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা কোনো এক মাদ্রাসার শিক্ষক আমাকে এটা বলেছিলেন বেশ কয়েক বছর আগে, এবং উনি আমাকে দুটা ঘটনা বলেছে এবং সেই দুটা ঘটনায় আজকে আমি আপনাদেরকে শোনাবো। তো একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল এবং আরেকটা ঘটনা ঘটেছিল ওনার বাবার সাথে। তো ওই শিক্ষক ওনাদের পরিচয় দিতে মানা করেছে, মানে ওনার এবং ওনার বাবার পরিচয় দিতে মানা করেছে দেখে আমি ওনাদের নাম নিচ্ছি না। তো ওনার বাবার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটা আমি প্রথমে শেয়ার করব। ঘটনাটা 90 শতকের দিকে, কত সাল এটা ঠিক আমারও মনে নাই উনি যেটা বলেছিল। তো ওনার বাবা, ওই শিক্ষকের বাবা ছিল ময়মনসিংহের কোনো একটা গ্রামের এক মসজিদের ইমাম। তো ওনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে আব্দুল সাত্তার, এবং সেই সাত্তার সাহেব বেশ প্রভাবশালী ছিল এই গ্রামের। তো সাত্তার সাহেবের দুইজন ছেলে ছিল, আর ওনার সন্তান দুইজনই ছিল। এক ছেলের নাম ছিল নুরু মিয়া, আরেক ছেলের নাম ছিল আবু সাইদ। আবু সাইদ ছিল বড় এবং নুরু মিয়া ছিল ছোট। তো আবু সাইদ নাকি ছিল একটু রকচটা এবং জেদি টাইপের, এবং সে নাকি একটু মানে মুরব্বী বেয়াদবি করতো, এরকমভাবে কথাবার্তা বলতো এবং খুবই রাগী ছিল, এবং সে তার ছোট ভাইকে খুব শাসন করত। তো এটা যখনকার ঘটনা, তখন ওই আবু সাইদের মানে সাত্তার সাহেবের যে বড় ছেলে আবু সাইদের দুই সন্তান ছিল, একজনের বয়স 3 বছর আর একজন হয়তো কয়েক মাস বয়স হবে। তো সেই মুহূর্তে ওনাদের ছোট ভাই নুরু মিয়া সে পাশের গ্রামেই কোনো এক মেয়েকে বিয়ে করে। মেয়েটা অভাবী কোনো ঘরের মেয়ে ছিল এবং অশিক্ষিত একটা মেয়ে ছিল, শিক্ষা মানে তেমন গ্রহণ করে না, মানে মেয়েটা নাকি পড়ালেখা করেই নাই, নিচু শ্রেণীর মেয়ে ছিল, নিচু ফ্যামিলির মেয়ে ছিল। তো এরকম একটা ফ্যামিলির মেয়েকে ওনার আবু সাইদের ছোট ভাই নুরু মিয়া উনি বিয়ে করে। তো বিয়ে করার পরে মানে পালায় বিয়ে করার পরে সে যখন বাড়িতে আসে তখন বাবাকে বলে যে বাবা আমি এরকম বিয়ে করছি, মেয়েটাকে আমি আগে থেকে পছন্দ করতাম। তো এটা বলার পর সেই সাত্তার সাহেব খুব ক্ষেপে যায় এবং বড় ভাই মানে আবু সাইদ তো খুব বকাবকি করে এবং ওনার বাবাকে বলে, সাত্তার সাহেবকে বলে যে বাবা যেহেতু পালায় বিয়ে করছে, নিচু শ্রেণীর মেয়েকে বিয়ে করছে, ওকে ঘর থেকে বের করে দাও, আর ওকে যদি ঘরে রাখো তাহলে কিন্তু আমি এই ঘরে থাকবো না, এই বাসায় থাকবো না। এরকম অনেক কথা কাটাকাটি হয় এবং সাত্তার সাহেব রাগে, যেহেতু উনি খুব গ্রামে খুব স্বনামধন্য লোক ছিল, তো উনি খুব রাগে জিদে ওনার ছোট ছেলেকে ঘর থেকে বের করে দেয় এবং বলে যে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তুই বাসার থেকে বের হয়ে যা। তো নুরু মিয়া এরকম ওনার স্ত্রীকে নিয়ে বাসার থেকে বের হয়ে যান এবং উনি ওনার স্ত্রীর সাথে পাশের গ্রামে এরকম এক জায়গায় থাকা শুরু করে। তো উনি প্রায় সময় সেই ইমামের সাথে মানে ওই মসজিদে যে ইমাম ছিল ওনার সাথে মানে খুব দুঃখ প্রকাশ করতো আর কি, যে আমার 2টা ছেলে ছিল, ছোট ছেলে খুব পছন্দ করতাম, সেই কাজটা করলো, আমি কখনো ভাবতে পারি না সেই কাজটা করবে। এরকম নাকি প্রায় ইমামের সাথে এরকম সে দুঃখ প্রকাশ করতো। তিনি আমার সান্ত্বনা দিত যে দেখো এটা হয়তো কয়েকদিন আছে, এরকম দেখবে একটা সময় সব ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিত। তো কয়েক বছর পর যখন ওই সাত্তার সাহেব খুব অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, তখন ইমামকে বলতেছে যে দেখো আমি আমাদের ছোট ছেলের সাথে কোনো যোগাযোগ করি না, ঠিক আছে, কিন্তু আমার তো কয়দিন বাঁচি এটা ঠিক নাই, আমার যে সহায় সম্পত্তি আছে আমি চাচ্ছিলাম 2 ছেলেকে ভাগ করে দিতে। তখন সেই ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, পাশের গ্রামে কোথায় থাকে তোমার ছোট ছেলে তা তো আমি জানি, তোকে নিয়ে আসি, আর তুমি আর রাগটাগ করো না, তুমি 2 ভাইয়ের মধ্যে মিল করায় দাও এবং তোমার মধ্যে ওই ছেলের সাথে কোনো দাবি দেওয়া রাখো না। তো যাই হোক ওই ইমাম সাহেব কোনো একদিন ওই ছোট ছেলেকে নিয়ে আসে ওই সাত্তার সাহেবের কাছে, এবং সাত্তার সাহেব ওই ছোট ছেলেকে বলে দেখ যা হওয়ার হয়েছে, ভুল তো করছিস, তো এখন আমি আর কয়দিন বাঁচি, যা তোকে আমি মাফ করে দিলাম। তুই বড় ভাইকেও ডাকে, বড় ভাইকেও বলে এরকম যে ছোট ভাই আসছে যেহেতু ভুল একটা করছে, এরকম তো সারা জীবন আর
মানে ঝগড়াঝাটি রাখা উচিত হবে না, তোদের মিল করায় দেয়। তো এটা মিল করানোর পর বড় ভাই নাকি খুব রেগে যায়, মানে ওই আবু সাইদ সেখানে প্রচণ্ড রেগে যায় এবং বাবার সাথে নাকি খুবই চিল্লাচিল্লি করে এবং ছোটটাকে বলে যে এই যে আজকে বাবা অসুস্থ হচ্ছে তোর জন্য, তুই পালায় বিয়ে করছিস। তো ওই মানে সাত্তার সাহেব ওই আবু সাইদ এবং দুই ছেলে নুরু মিয়া দুজনকে বুঝাকা যেটা হওয়ার হয়েছে তোদের মধ্যে মিলমিশ করে দিচ্ছি, শেষ। তো মিলমিশ করানো কয়েকদিনের মধ্যে সেই মানে সাত্তার সাহেব উনি ওনার দুই ছেলেকে ওনার প্রায় 20 কাঠার মতো জমি ছিল, তো সমান ভাগে ভাগ করে দেয়। তো ভাগ করে দেওয়ার পর থেকেই বড় ছেলে নাকি প্রায় সময় রাতে ওই বাবার সাথে খুব ঝগড়াঝাটি করতে, বলতো যে ও এতদিন ছিল না, ওর আবার এত সয় সম্পত্তি কিসের, ওকে কম বুঝাই দিবা, আমাকে বেশি ভাগ দিবা, এরকম নাকি ওদের প্রায় সময় ঝগড়াঝাটি হইতো। তো ছোট ছেলের খুব একটা এরকম লোভ ছিল না। তো এরকম করতে করতে কোনো এক রাতে এরকম যখন চরম ঝগড়া চলে যায়, তো সেই রাতেই নাকি ওই সাত্তার সাহেব অনেক কষ্ট পায়, উনি এরকম অসুস্থ হয়ে যায় হঠাৎ করে এবং সেই রাতে উনি মারা যায়। তো যাই হোক, এটা হয়তো আগে থেকে অসুস্থ ছিল, এর জন্য হয়তো সেই রাতে একটু বেশি খারাপ লাগছে, ছেলে বকাবকি করছে, এর জন্য হয়তো কষ্টে পেয়ে উনি মারা গেছে। যাই হোক, তো এটা হওয়ার পরে তো নাকি এরকম দাফন দেওয়া হয়। তারপরে ওই ওনার দাফন দেওয়ার আগেই যখন জানাজা হচ্ছিল, ওই মসজিদের ইমাম নুরু মিয়া এবং আবু সাইদ দুই ভাইকে আবার মিল করায় দেয়, বলে দেখো তোমাদের মধ্যে যা হওয়ার হয়েছে মিলমিশের মধ্যে থাকো তোমরা, তোমাদের বাবা মারা গেছে, যেভাবে হোক মারা গেছে, অসুস্থ ছিল মারা গেছে, এটা নিয়ে আর তোমরা কিন্তু বাড়াবাড়ি করো না, তোমরা দুই ভাই একসাথে থাকো। তো যাই হোক, তো বাবাকে দাফন দেওয়ার পর দুই ভাই ভালোই চলতেছিল ওদের দিনকাল। তো ওর বাবার 40 দিন যখন পার হবে, মারা যাওয়ার 40 দিন যখন পার হবে, তার কয়েকদিন পরে একদিন ওই ওনার বড় ভাই আবু সাইদ ওই কোনো এক বিকালে বলতেছে আর কি, ওর ছোট ভাইকে নুরু ভাইকে বলতেছে যে দেখ আজকে এই বাজারে একটা জেলে আছে, সে বড় মাছ নিয়ে আসবে, একটা কাতলা মাছ আছে প্রায় 8-10 কেজি ওজন, তুই সাইকেল নিয়ে যা, তো আসার পথে তুই এই মাছটা তুই সাইকেল নিয়ে যা, মাছটা তুই নিয়ে আসবি। তো ওই নুরু মিয়া তারপর বলে আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে আসবো, সমস্যা নাই। তো তারপরে ওই ওই দিন মাগরিবের নামাজ পড়ে নুরু মিয়া সাইকেল নিয়ে যায়, বাজার থেকে মাছ নিয়ে আসে এবং সে মাছ পথে যখন আসবে, মানে এই আসা যাওয়ার মধ্যে ওদের সম্ভবত মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার ব্যাপার ওই নুরু মিয়া আসা যাওয়ার পথে, কিন্তু মাছ পথে আসার পরে মানে নুরু মিয়া নাকি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টটা করে ওর বাড়ি থেকে ঠিক 1 কিলো দূরে একটা গাব গাছ আছে, গাব গাছের নিচে। তো এদিকে তো উনি অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে, কিন্তু নুরু মিয়া যখন বাসায় আসতেছিল না, রাত যখন 9টায় সময়টা বেজে যায়, তখন নুরু মিয়ার বউ উনি দেখতেছে যে ওনার হাজব্যান্ড যখন আসতেছে না, সে তখন ওই বড় ভাইয়ের কাছে আবু সাইদের কাছে যে বলে যে ভাইজান আমার নুরু মিয়া তো এখনো আসতেছে না, উনি কই গেল বুঝলাম না। তো আবু সাইদ বলতেছে না, ওটা তো লেট করার কথা না, ও এত রাত হয়ে গেছে কোথায় গেল। তো এরকম আধা ঘন্টা 1 ঘন্টা ওরা দেখে যে আসে না, তখন ওই আবু সাইদ আরো 2-1 লোক মিলে ওরা নাকি রাস্তায় রওনা দেয়, যাওয়ার পর দেখতেছে যে বাজারে যাওয়ার পথে কোথাও এত দেরি হচ্ছে কেন, কোথাও কিছু ছিল নাকি দেখতে গেছে। ঠিকই ওই দেখে গাম গাছের এখানে নুরু মিয়া সাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এবং তার জ্ঞান নাই, মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এবং যেই মাছটা নিয়ে আসতেছিল মাছটার মাথার অংশ আছে, বাকি অংশ নাই খাওয়া। এবং ওরা যখন ওইখানে গেছে দেখতেছিল 2-1টা মানে কুকুর বা শিয়াল হবে এরকম মাছটা নাকি চাবাচ্ছিল। তো এটা আবু সাইদের সাথে 2-1 জন যারা ছিল ওরা দেখে ওরা নাকি তাড়াতাড়ি নুরু মিয়াকে নিয়ে আসে বাড়ির দিকে। আনার পরে তো বাড়িতে লোকজন জমা হয়ে যায় যে কি হয়েছে, ও এরকম অজ্ঞান হয়ে গেল কেন। তখন ইমাম সাহেব বলতেছে আবু সাইদকে যে দেখো হয়তো কোনো খারাপ কিছু নজরে পড়ছে মনে হয়, দেখতে পাচ্ছ যে মাছ নাকি কুকুর শিয়াল খাচ্ছে, এখন কি কোনো খারাপ কিছুকে ধরলো নাকি, দেখো না একটু ঝাড়ফুঁক দিয়ে দিই। তা আবু সাইদ একটু খেপে যায়, খেপে গিয়ে হুজুরকে বলতেছে যে দেখেন আমার ভাইয়ের অবস্থা খারাপ, আপনি আছেন ঝাড়ফুঁক নিয়ে, এগুলো বাদ দেন, আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। তো ওই আবু সাইদ অন্য 2-1 জন যাদেরকে নিয়ে গেছিল ওরা বলতেছে যে আসলে চাচা, মানে ইমাম সাহেবকে বলতেছে আসলে চাচা হয়েছে কি, ওই মাছটা তো রাস্তার মধ্যে যখন পড়েছিল তখন দেখলাম যে কুকুর শিয়াল কিছু একটা হয়তো খাইতেছিল, তো এখানে মনে হয় না দিনের কোনো আসর থাকবে। তো ইমাম সাহেব একটু মানে মনক্ষুণ্ণ হয় যে আবু সাইদ ওনাকে একটু ঝাড়ি দিয়ে কথা বলছে, তো উনি আর কিছু বলে না। তো যাই হোক, সেই রাতেই নাকি প্রায় 12টা 12:30টার দিকে রাত্রেবেলা পরে ময়মনসিংহের যে সদর হসপিটাল আছে ওইখানে ওই নুরু মিয়াকে নিয়ে যাওয়া হয় এবং সারা রাত এরকম ওনার কোনো সেন্স আসে না। পরের দিন দুপুরে গিয়ে সেন্স আসে, তো ডাক্তার বলে যে দেখেন উনি তো একটা ছোট মাইল্ড স্ট্রোক করছে, তো কিছুক্ষণ অপেক্ষা করে আমরা অবজারভেশন রাখতেছি, দেখা যাক কি হয় দেখি। তো তারপর ওই ঠিক সন্ধ্যার পর যখন উনি সম্পূর্ণ মোটামুটি নুরু মিয়া সুস্থ, দেখতেছে যে ডাক্তার দেখতেছে উনি কথা বলতে পারতেছে না। তো এটা আবু সাইদ দেখার পরে মানে বড় ভাই দেখার পরে ঘাবড়া যায়, বলতেছে যে কি হয়েছে, ডাক্তারকে বলছে কি হয়েছে, আমার ভাই কথা বলতে পারতেছে না কেন। তখন ডাক্তার বলতেছে যে দেখেন
অনেক সময় মাইল্ড স্ট্রোকে দেখা যায় যে এরকম একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে, তো হয়তো আপনার ভাই কিছু দেখে ভয় পাইছে, এই জন্যই সমস্যাটা হয়েছে। তো এটা কোনো সমস্যা না, আপনি বারবার বাসায় নিয়ে যান, আমরা যথারীতি ওষুধ দিব, আপনার ভাই দেখবেন যেরকম হয় 3-4 মাস পরে এমনি সব ঠিক হয়ে যাবে ওনার। তো যাই হোক, ওই আবু সাইদ এরকম নুরুমিয়াকে নিয়ে বাসায় আসে এবং নুরুমিয়ার বউকে বলে যে যাক যেটাই হওয়ার হয়েছে আমার ভাইকে তুমি একটু নজরে রাখো, যেহেতু অসুস্থ। তো ইমাম সাহেব তো প্রায় সময় ছোটো ভাই নুরুমিয়াকে দেখতে আসতো। তো দেখতে আসার পরে তো নুরুমিয়ার বউকে বলতো আর কি যে দেখো যেটা হওয়ার হয়েছে আমার তো এটা সন্দেহ লাগে, আসলে কেউ মাইল্ড স্ট্রোক করছে না অন্য কিছু হয়েছে, যাক যেটা হওয়ার হয়েছে তোমাদের ফ্যামিলির কথা ব্যাপার, আমি এটা নাক গলাবো না। কারণ কয়েকদিন আগে তুই যে আবু সাইদ ওনাকে মানে একটু বকাবকি করছিল। এরকম সপ্তাহখানেক যাওয়ার পর ওই নুরু মিয়ার নাকি মানে আগে মানে ওনাকে ধরে নিয়ে হাঁটাচলা করা যায়, তো উনি নাকি পায়ের দিক দিয়ে অবশ হয়ে যাচ্ছিল। তো আবার সেই ডাক্তার কাছে যায়, ডাক্তার বলতেছে যে দেখেন ওনার যে পায়ের মাইল্ড স্ট্রোক করছে ঠিক আছে, এটা তো উন্নতির দিকে দেখতেছি না, দেখতেছি যে ওনার পা যেহেতু অবশ হচ্ছে, এটা দেখা যাবে যে কোনো একটা সময় যে যেই পা মানে ডান সাইডের পাটা নাকি অবশ্যই দিকে হয়ে যাচ্ছিল, সেই ডান সাইডের পাটা নাকি এক সাইডে ডান সাইডটা এমন হইতে পারে প্যারালাইজ হয়ে যেতে পারে, মানে ডাক্তার ওই নুমিয়ার ফ্যামিলি বাবু সাহেব এরকম বলে। তারপর ডাক্তার বলে যে তবু আপনার চেষ্টা করবেন ওনাকে একটু এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে রাখতে। তা আবার বাসায় নিয়ে আসে। তো এর মধ্যে তখন নাকি বর্ষাকাল ছিল, তার কয়েকদিন পরেই তো ওই ইমাম সাহেব উনি নাকি মসজিদের ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে, তখন হঠাৎ করে দেখতেছে যে মসজিদের সামনে নাকি ওই সাত্তার সাহেব মানে আবু সাইদ এবং নুরু মিয়ার বাবার যে কবর দেখা হয়েছিল, দেখতেছে কবরটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর ওরা মসজিদের যদি একজন যারা খেদমত করে যে লোকগুলো আছে ওদের তিনজন ওরা মিলে ওই কবরটা আবার সেই সকালেই ফজর নামাজ পরেই বৃষ্টি থামার পর সকালেই মাটি দিয়ে কবরটা ঠিক করে দেয়। এটা ঠিক করে দেওয়ার পর পরের দিন আবার ঠিক সেম সমস্যা এরকম দেখতেছে যে ফজরের পরে হয়তো বৃষ্টির পানি বা যেভাবে কবরটা ভাঙছে, কবরটা ভেঙে যাওয়ার পর আবার সেই ইমাম সাহেব 3-4 জন ঠিক করে দেয়। তো এটা হওয়ার পরে তো এখন হয়েছে কি ওই ইমাম সাহেব নাকি তৃতীয় দিন যখন উনি ঘুমাতে যাবে তখন উনি দেখতেছে স্বপ্নে উনি দেখে যে এই সাত্তার সাহেব ওনার তো খুব ভালো বন্ধু ছিল, ওই সাত্তার সাহেব নাকি ওনাকে স্বপ্নে দেখে বলতেছে যে তুমি যতই আমার কবরের মাটি মানে মাটি দিয়ে কবর ফিল আপ করো, কবর ভাঙার পর মানে আমি কিন্তু আসলে কবরে ভালো অবস্থায় নাই, আমার কবরের ঠিক আমার মাথার কাছে ডান পাশে একটা তাবিজ পুঁতে আছে, তাবিজটা সরাই ফেলো, তারপর কবরে মাটি ভরাট করো, দেখবে আমার কবর ঠিকই সুন্দরভাবে জোড়া লেগে গেছে, এই মাটি আর ভাঙবে না। তো এটা ইমাম সাহেব মানে স্বপ্ন দেখার পর পরের দিন উনি সকাল সকাল এখানে যায় এবং ওনার আরেক হুজুর ছিল মুয়াজ্জিন বা যাই হোক উনি হুজুর ছিল, দুজন মিলে যায়, ঠিকই দেখে ওখানে একটা তাবিজ আছে, তাবিজ পায় একটা পোটলার মধ্যে। তো তাবিজটা বের করার পর দেখতেছে যে তাবিজটা মানে একটা বড় মাছের আঁশ থাকে না, এরকম আঁশ দিয়ে সুতা দিয়ে তা একটা তাবিজ পেঁচানো। যেটা দেখার পর ওই তাবিজটা রেখে দেয় উনি ওনার কাছে ইমাম সাহেব। রেখে দেওয়ার পরে তারপরে ওই উনি নাকি নিজের খরচে আরও বেশ কিছু জায়গা মানে মাটি সংগ্রহ করে শুকনা মাটি নিয়ে কবরটা উনি ফিল আপ করে দেয়, ঠিক করে দেয়। তারপরে তার স্বপ্ন দেখে না। তো সেই ইমাম সাহেব নাকি সেদিনই উনি সকালবেলা ওনার মাদ্রাসা মানে যেখান থেকে পড়ালেখা করেছিল সেখানকার এক ওস্তাদের কাছে গিয়ে বলতেছে যে ওস্তাদ এরকম আমি আমার বন্ধু ওর আমাকে এরকম ওর কবর 2-1 দিন ধরে ভেঙে যাচ্ছিল, পরে আমি স্বপ্ন দেখি যে আমার বন্ধু আমাকে স্বপ্ন দেখে তোর কবরের তাবিজ আছে, সেই তাবিজটা আমি ঠিকই দেখি যে ওর মাথার কাছে তাবিজটা পাই এবং এই সেই তাবিজ সেই ওস্তাদকে দেখায়। তো সেই উস্তাদ বলে যে দেখো হয়তো এটা মানুষ কেউ কারোর উপর ওনার তাবিজ করছে, দেখো ওনার এখানে পোতা হয়েছে, তুমি যেটা করো তুমি আগামী 7 দিন তুমি একটা পানি দেয়, এই পানিটা দিয়ে বলতেছে 7 দিন সূরা ইয়াসিন 7 বার পরে এই পানির মধ্যে ঠিক জোহরের নামাজের পর 7 দিন এই পানিটার মধ্যে 7 বার সূরা ইয়াসিন পরে ফু দিবা এবং আজকে গিয়ে তুমি তাবিজটা পানির মধ্যে চুবায় রাখবা এবং এরকম টানা সূরা ইয়াসিন পরে 7 দিন 7 বার এরকম পরে তুমি ফু দিতে থাকবা এবং ফু দেওয়ার পর তুমি আমার কাছে আসবা, তারপর কি হবে না হবে আমি সব তোমাকে বলে দিব। তো সেই ইমাম সাহেব এরকম উনি 7 দিন এই কাজটা করে, এই সূরা ইয়াসিন পরে প্রতি জোহরের ওয়াক্তে 7 দিন টানা এরকম ফু দেয়, পানির মধ্যে তাবিজটা রাখে এবং তারপর তোমার ওস্তাদের কাছে আসে। তো ওস্তাদ বলে যে দেখো এখন তুমি তোমার বাড়ির আশেপাশে বা তুমি যেখানে থাকো তার আশেপাশে যে 10-15 বাড়ি আছে দেখবা এখানেই কোনো একটা লোক অসুস্থ আছে, সে আজকে গিয়ে দেখবা যে সুসংবাদ শুনবা যে সে সুস্থ হয়ে যাচ্ছে, তারপর তোমার কে সুস্থ হয় তুমি আবার এটা আমাকে এসে বলবা। তো এরকম ওই ইমাম সাহেব আবার আসার পরে ঠিকই দেখতেছে যে ঠিক মাগরিবের পরে ওই যে নুরু মিয়া ছিল ওনার যে কথা বলার জবানের সমস্যা ছিল, সে তার
নাকি জবান খুলছে এবং সে নাকি কথা বলতে পারতেছে। এবং এটা শোনার পরেই সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নুরু মিয়ার কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে যে নুরু মিয়া তোমার কী হয়েছিল, এটা আমাকে বলো তো খুলে। তখন নুরু মিয়া বলে যে আমার ভাই মানে বড় ভাই যেটা আবু সাইদ, সে এরকম মাছ আনতে বলছিল আমাকে, তো আমি এরকম যখন ওই গাব গাছের কাছে আসি, ওই আসা মানে বাসার দিকে যখন দেখি গাব গাছের কাছে যখন আসি, তখন গাছের একটা ডাল বা কিছু আমার ঘাড়ের দিকে ভেঙে পড়ে। তারপর আমি সাইকেল থেকে পড়ে যাই, তারপরে কী হয়েছে আমি এটা আর বলতে পারবো না। আর এই যে এখন তো আমার মানে আপনার সাথে কথা বলতেছি, এই কয়দিন যে আমি সেন্সও ছিল তা বলতে পারবো না। তো আজকে ঠিক দুপুরের পর থেকে আমার মনে হচ্ছে যে আমি কথা বলতে পারছি, আমার আস্তে আস্তে সব সেন্স আসছে। আর এই কয়দিন যে আমার সেন্স ছিল কি ছিল আমার এরকম কিছু মনেও নাই। তো এটা শোনার পর ইমাম সাহেব একটু ঘাবড়া যায়। উনি আবার পরের দিন এরকম ওই ওস্তাদের কাছে যায় এবং ওস্তাদকে গিয়ে বলে যে ওস্তাদ এরকম তো আমি আমার পরের পুরোটা ঘটনা বলে যে এরকম আমার বন্ধুর ছেলে যে মারা গেছে, যার কবরের উপর আমি তাবিজটা পাইছিলাম, তো এরকম তার ছিল এরকম অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে। তখন সে ওস্তাদ বলে যে দেখো সমস্যাটা হচ্ছে এটা ওর বড় ভাই ওকে তাবিজটা করছে, তো আমি যেভাবে হোক এটা বুঝতে পারছি। এবং তুমি এক কাজ করবা, তুমি গ্রামে একটা সালিশ ডাকো, মানে মাতবরকে নিয়ে একটা সালিশ ডাকো এবং ওই মাতবরকে তুমি 20-25 জন খেতে পারবে এরকম একটা মানে আয়োজনে একটা শরবত বানাবা এবং সেই শরবতে তুমি এরকম 7 বার সূরা ইয়াসিন পড়বা এবং আরেকটা দোয়া লিখে দেবে, এই দোয়াটাকে ফু দিবা এবং ওই মাতবরকে বলবা যে মাতবর সাহেব আপনি এরকম 20 জনকে শরবতটা খাওয়ান, এবং মাতবরকে তুমি পুরোটা ঘটনা খুলে বলবা। আশা করি সেই গ্রামের মাতবর সে এটা তোমার কথাটা বুঝবে, সমস্যা হবে না, এবং দেখবা যে ওইখানেই তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা, কি হয় না হয়। তো এরকম 2-1 দিনের মাথায় সেই ওস্তাদের কথা অনুযায়ী সেই ইমাম সাহেব ওই গ্রামের মাতবরকে পুরোটা ঘটনা খুলে বলে যে আমি এরকম তাবিজ পাইছি, আমি ওস্তাদের কাছে গেছিলাম, তো এখন তাবিজ যাকে করাইছে সে তো সুস্থ হচ্ছে, কিন্তু এই বানটা খুলতে হবে, না খুললে যে সুস্থ হচ্ছে সে আবার অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা যেভাবে হোক আমাদের বানটা খুলতে হবে এবং কে তাবিজটা করছে এটা বের করতে হবে। তখন গ্রামের মাতবর বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এরকম ওস্তাদের কথা অনুযায়ী শরবত বানায় রাখো, আমি ওই যখন সালিশ বসবে তখন গ্রামের এরকম যারা সালিশে থাকবে ওদেরকে আমি ওই শরবতটা খাওয়াবো। তো এরকম যথারীতি সালিশ কোনো একদিন আসরের পর এরকম আসর নামাজের পর এরকম সালিশ বসে এবং 20-25 জন এরকম যারা সালিশে আসে, তো সবাইকে ওই মাতবর বলে দেয় আর কি যে ইমাম সাহেব এই সালিশের উদ্দেশ্য করে আমি সবাইকে শরবত খাওয়াচ্ছি, শরবত খাওয়ান। তো খাওয়ানোর পরে ইমাম সাহেব বলে যে দেখেন, সবাইকে উদ্দেশ্য করে বলে যে দেখেন আমি একটা তাবিজ পাইছি, তো এটা ওইরকম সাত্তার সাহেবের কবরের মাথার একটা তাবিজ পোতা ছিল, তো তাবিজটা যাকে উদ্দেশ্য করা হয়েছে সে হয়তো সুস্থ হয়েছে, আপনারা অনেকে হয়তো জানেন যে সে আমাদের নুরু মিয়া, তো কে তাবিজটা করছে এটা আমরা বুঝতে পারতেছি না, হয়তো তাবিজটা করার কারণে নুরু মিয়া অসুস্থ হয়ে গেছিল, তো এখন তাবিজের বানটা তো খোলা লাগবে না, নুরু মিয়া আবার অসুস্থ হয়ে যাবে। তো আপনার মধ্যে যদি কেউ তাবিজটা করে থাকেন তাহলে আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমি এটা কাউকে কিছু বলবো না, আজকে সালিশের পর ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা বলবেন না তাহলে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হবে, এটা মানে ওই ইমাম সাহেব বলে। এরকম মানে দেখা যায় যে সেদিন নাকি মানে আসরের পরে সালিশটা শেষ হওয়ার পরে মানে ইমাম সাহেব দেখতেছে এশার ওয়াক্ত হয়ে গেছে, কেউ ওনার কাছে আসে না, কেউ ব্যক্তিগতভাবে কিছু বলেও না। কিন্তু রাত্রে ঠিক 9টা-9:30টার দিকে সেই আবু সাইদ যে ছিল মানে নুরুমের বড় ভাই, সে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার পর বাসার থেকে ওই আবু সাইদের যে ওই শালা বা কি জানে ছিল এরকম বউয়ের ভাই ছিল এরকম, তো এসে ওই ইমাম সাহেব বলতেছে যে দুলাভাই এরকম অসুস্থ হয়ে গেছে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি বাসায় আসেন, ওনার একটু সদরে যাওয়া লাগবে, সদর মেডিকেল যাওয়া লাগবে। ইমাম সাহেব নাকি সেই রাতে ওনারা 7-8 জন মিলে পরে আবু সাইদকে নিয়ে এরকম সদর হসপিটালে যায়। তো যাওয়ার পর তো ইমাম সাহেব বুঝে যায় যে না আবু সাইদ নিশ্চয়ই এই কাজটা করছে, দেখে ওই সমস্যা হচ্ছে। তো পরের দিন সকালে নাকি আবু সাইদকে বলতেছে মানে ইমাম সাহেব একাকিত্বভাবে মানে বলতেছে আর কি, হসপিটালে যে ওয়ার্ডে ছিল এখানে গিয়ে বলতেছে কানে যে দেখো আমি জানি যে তুমি তোমার ভাইয়ের নামে তাবিজটা করছো, যদি তুমি সুস্থ হতে চাও তুমি তাবিজটা কেন করছো বা কী উদ্দেশ্য করছো বলো, কারণ তাবিজটার বান খুলতে হবে। আর যদি এটা বান খুলতে না পারো তাহলে কিন্তু যদি আমরা তাবিজটা বান খুলতে না পারি তাহলে কিন্তু তোমার খুব ক্ষতি হবে, তোমার ভাই তেমন ক্ষতি হবে, তুমি বয়স তোমার সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখন তুমি কীভাবে কী করবা তুমি আমাকে জানাইও, হ্যাঁ আমি চলে যাচ্ছি বাড়িতে, তুমি আমাকে সময় দিলাম, তুমি একদিনের মধ্যে আমাকে জানাও। তো ওই আবু সাইদ নাকি এটা উনি স্বীকার করেই না করার পরে তারপরে ইমাম সাহেব বাড়িতে এসে পড়ে। তো ঠিকই একদিন হওয়ার আগেই ওই ইমাম সাহেবকে আবু সাইদ খবর দিয়ে মানে পাঠায় হসপিটালে আসতে বলে। তো এখন ইমাম সাহেব বলতেছে মানে আবু সাইদ ইমাম সাহেবকে বলতেছে যে হুজুর কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আমি আসলে তাবিজটা আমি করছিলাম,
আর এটা যেহেতু আমি করছি, আমি এটার জন্য খুব লজ্জিত। আমি আমার ভাইয়ের সাথে কাজটা করছি, কারণ আমার শরীরের যে অবস্থা আমি বুঝতেছি না আমি বাঁচবো না মরবো। তো আমি একটা সত্যি কথা বলি যে এই কাজটা আমি করছিলাম কারণ আমার মধ্যে একটা অহংকার কাজ করছিল। কারণ আমার এই যে ছোটো ভাই যখন আবার ওই বাবা যখন ছোটো ভাইয়ের গ্রহণ করে তখন যে সম্পত্তি লিখে দিছিল, সেটা নিয়ে আমার খুব লোভ ছিল যে কেন আমার ভাই এত সম্পত্তি পাবে এত বছর বাইরে থাকার পরেও। তো এর জন্য আমি হালুয়াঘাট, ময়মনসিংহের হালুয়াঘাটে এরকম একটা কবিরাজ আছে, কবিরাজকে যে একটা তাবিজটা করাইছিলাম। তো কবিরাজ আমাকে বলছিল যে কোনো জিনের মাধ্যমে তাবিজটা করতে হবে। তো ওই যে গাব গাছের সামনে যে আসতেছিল এখানে একটা জিন থাকতো, এটা একটা খারাপ জিন থাকতো, এবং ওই জিনকে খুশি করানোর জন্যই কবিরাজ আমাকে বলছিল একটা বড় মাছ দিতে হবে। এবং আমি ওকে ইচ্ছা করে এরকম মাছটা আনাইছিলাম সেদিন, এবং ওই জিনই ওকে ধাক্কা দিয়ে ওইরকম মাছটা ওটা ওই জিন খাইছে। ওই যে শিয়াল বা কুকুর যেটা আমরা দেখছিলাম মাছের আশেপাশে ঘুরতেছিল, আসলে জিন কিন্তু মাছ আগেই নিয়ে গেছে। শিয়াল বা কুকুর যেটা খাচ্ছিল ওটার জন্য মাছের মাথাটা ছিল এখানে পড়েছিল। তো এখন যেটা হয়েছে, আমি ভুল করছি, সবই ঠিক আছে। এবং সেই মাছের আঁশ দিয়ে পরে আমি এরকম তাবিজ বানাই কবরের মাথায় পুঁতে রাখছিলাম। আর কবিরাজটা বলে দিছিল যে এমন কোনো কবরে, মানে বাড়ির আশেপাশে এমন কোনো কবরে এই তাবিজটা পুঁতবা যে কবরটা এর মধ্যে কোনো, মানে কেউ মারা গেছে এরকম নতুন কবর আর কি, মোট কথা এরকম তাবিজটা পুঁতবা। তখন আমি দেখছি সেই মুহূর্তে আমার বাবার কবরে নতুন ছিল, যে আমি কবরের ওখানে তাবিজটা পুঁতে রাখছিলাম। তো ওই ইমাম সাহেবকে বলে আর কি আবু সাহেব সাহেব যে এখন আমি এটার জন্য মাফ চাই, আপনি যে তাবিজ খুলতে হয় আপনি হালুয়াঘাটের কোন কবিরাজ আছে, ওই যে আমার শ্যালক আছে তাকে বলে দিচ্ছি, সেও এই সম্পর্কে জানে, আমার বউ জানে, এই আমরা তিনজনই জানি তাবিজটা করার ব্যাপারে। তা আমার শ্যালক করে বললো সে হালুয়াঘাটে সেই কবিরাজের কাছ থেকে এই তাবিজটা বান খুলে আনবে। তো তারপর ওই শ্যালককে বলে, এবং শ্যালক নাকি সেদিনই পরে ওই ময়মনসিংহের হালুয়াঘাট এটা আছে, এটা নাকি দুপুরের থেকে আর পরে সোজা একটা রাস্তা, এখানে হালুয়াঘাট। তো ওইখানে গিয়ে পরে ওই কবিরাজের মাধ্যমে বানটা খুলে আনে। তো বান খুলে আনার পরে ঠিকই দেখা যায় যে আবু সাইদ এরকম সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে বাসায় আসেন, এবং হুজুর ওই ছোটো ভাইও দেখতেছে যে সুস্থ হয়ে গেছে প্রায়। তো হুজুর আবার দুই ভাইয়ের মধ্যে এরকম মিল করাই দিয়ে বলে, দেখো যেটা একটা দুর্ঘটনা। হুজুর এরকম কিন্তু প্রকাশ করে না যে কে কাকে তাবিজ করছে না করছে, হুজুর শুধু এটা বলে ছোটো ভাইকে যে দেখো তোমাকে হয়তো কেউ তাবিজ করছে, যেটাই হোক এটা অনেক কষ্টে বান খুলেছি, তোমরা দুই ভাই ঠিকভাবে থাকো, তোমরা এটা নিয়ে আর কোনো মানে তোমাদের মধ্যে ভেজাল যাতে না হয় বড় ভাইকে বুঝায় দেয়। এবং এই আর কি এভাবে ওদের মিল হয়। তো এই ঘটনাটাই আমি মানে শুনি সেই মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে, যেটা ওনার বাবা শুনেছিল ঘটনাটা, বা ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল এই আর কি। তো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রাহুল বসাক শ্রীমঙ্গল থেকে। রাহুল তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। বেশ আগে ঘটেছিল, 90 দশকের শেষের দিকে। রাহুল তখন কেবল কৈশোর পার করেছেন এরকম সময়। তো সেই ঘটনাটি রাহুল শেয়ার করেছেন। তিনি খুব গুছিয়ে লিখতে পারেন না, তাই তার বন্ধু সোহান তাকে সাহায্য করেছেন। তিনি সোহানকে ধন্যবাদ দিয়েছেন এই কাজটি করার জন্য। তো আমি চলে যাচ্ছি রাহুলের ঘটনায়, আমি আমার মতো করে শেয়ার করব। রাহুলের পারিবারিক ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। রাহুলের বাবার বাজারে কাপড়ের দোকান ছিল, আর তারা ব্যবসা এক্সপ্যান্ড করতো। রাহুলের বাবা বিভিন্ন সময় তার চাচা বা আরও অন্যদের সাথে অন্য জায়গায় ব্যবসা এক্সপ্যান্ড করতো। তো তার খুব শখ ছিল রাহুলকে ইনভলভ করে দেওয়ার কোনো একটা ব্যবসায়। তো তিনি একটা দোকান দেওয়ার চিন্তা করেন যেখানে সব কিছু বিক্রি হবে, মানে মুদির দোকান টাইপের। গ্রামের ওখানে তো আসলে কনফেকশনারি বলা যায় না, মুদির দোকানই সব কিছু পাওয়া যায়। তো এরকম একটা দোকান তার বাবা দিতে চাইলেন। তো তাদের একটা জায়গা ছিল, তো জায়গাটা কিন্তু বেশ রিমোট একটা প্লেসে। সেটা হচ্ছে গ্রামের যে পথ, মূল পথ থেকে বেরিয়ে এসে আরেকটা সাব রোড আছে, মানে সাব রোড মানে একটা উপসড়ক যেটা দিয়ে হেঁটে যাওয়া যায়। এই রাস্তাটা মূলত শুরু হয়েছে মেন রাস্তার থেকে অনেক দূরে, এবং এটা চা বাগানের পাশ দিয়ে আসছে, একদম সরু একটা রাস্তা। এটা দিয়ে হেঁটে যাওয়া যায় বা বাইসাইকেল নিয়ে যাওয়া যায়, অথবা কেউ ভ্যান, 3 চাকার ভ্যান বা এগুলো নিয়ে যাওয়া যায় আর কি, আর কিছু যাওয়া যায় না। তো এই রাস্তা ওখান দিয়ে আসতে একপাশে চা বাগান, একপাশে আবার একটু মাঠের মতো, আবার চা বাগান, খোলা জায়গা, কিছু বাঁশঝাড় আছে। তো এরকম জায়গা দিয়ে রাস্তাটা আসছে। তো এসে এটা সরাসরি এই পাশের একটা এরকম রাস্তাকে ক্রস করে গেছে। ওই রাস্তাটাও মাটির রাস্তা, একটু বড়। তো ওই রাস্তার কর্নারেই কিন্তু রাহুলের বাবার জমি,
মানে ওই জায়গায় তিনি চিন্তা করতেছেন যে একটা দোকান করবেন, কারণ এই রাস্তাটা একেবারে বাঁক নিয়ে চলে গেছে সোজা যে শর্টকাটে বাজারে। তো যেতে গেলে কিন্তু বেশ কোয়াইট রাস্তা, মানুষজন নাই, চা পাতা বিস্তীর্ণ এরকম খোলা জায়গা ওইটার বাড়িতে গেছে, তো মানুষজন চলাফেরা কম করে। কিন্তু তিনি যদি এই মোড়ে একটা দোকান ফেলতে পারেন, তাহলে ওই পাশে কিছু মানুষজন আছে, লোকালয় আছে, কিছু বাড়িঘর, যারা বাজারে যে ওই জিনিসপত্র কিনে, কিছু দরকার হলে বাজারে যায়, তো তারা সহজে এইখান থেকে জিনিসপত্র কিনতে পারবে। এবং দেখা যায় সন্ধ্যার পরেও আসতে পারবে, মানুষ সন্ধ্যার পরে এদিকে আসে না, একদম নীরব নিথর হয়ে যায় দেখে মানুষজন এই পথে চলাফেরা করে না, অনেকে ভয় পায়। একেবারে বিস্তীর্ণ জায়গা, তো চা বাগানের মধ্যে দিয়ে গেছে, মানে একপাশে চা বাগান, এর মধ্যে দিয়ে রাস্তা গেছে, এর জন্য মানুষ সন্ধ্যার পরে ওদিকে আর খুব একটা যায় না। বাজার যেতে গেলে মানুষ উল্টা ঘুরে ওই মেন রাস্তা দিয়ে যায়, আর বাজার তো থাকেও খুব কম সময়, রাতে তাড়াতাড়ি বন্ধ করে দেয় বাজারের দোকানপাটগুলা। তো মানে এই রাত হায়েস্ট 9টা পর্যন্ত চলে। তো তিনি চিন্তা করছেন, রাহুলের বাবা চিন্তা করছেন, তিনি যদি এখানে দোকান দেন, তিনি যদি এই দোকানটা রাত 9টা পর্যন্ত খোলা রাখেন, 9টা-10টা পর্যন্ত, তাহলে কিন্তু মানে মানুষজন এখানেই আসবে, এই মুদি জিনিস নিতে আর বাজারের দিকে যাবেন না। তো তিনি এগুলো চিন্তা করে তিনি ওখানে তার ছেলেকে রাহুলকে ইনভলভ করে দেন, বলে যে এই দোকানে কাজ শুরু কর। তো লোকজন নিয়ে যায়, তারা ওই হিসাব কিতাব করে জায়গা পরিষ্কার করে মানে দোকান বানানো শুরু করে। আর তার বাবা, রাহুলের বাবা, পরিচিত মানুষদেরকে বলেন, এলাকায় যারা মানে ওই এখানে ওখানে কাছাকাছি যে ঘরবাড়ি আছে মানুষ, ওদেরকেও বলেন যে আমি দোকান করতেছি, আপনাদের আর বাজারে যাওয়া লাগবো না, এখানে দরকার হলে এখান থেকে কিনবেন। তো মোটামুটি অন্যরাও খুশি যে এখানে দোকান হচ্ছে। তো দোকানের পুরোপুরি একটা স্ট্রাকচার হয়ে যায় কয়েকদিনের মধ্যে, এবং এটার খুব সুন্দর করে বানায় স্ট্রাকচার উনি, যদিও টিনের দোকান, টিন দিয়ে তৈরি করা, টিনের চাল। এই নিচে তিনি ওই দোকানের মধ্যে ঢোকার জন্য সুন্দর একটা হ্যাচ তৈরি করেন, যে দোকান বন্ধ করে এই পাশ থেকে সামনে উনি এরকম গ্রিলের মতো লাগাই দিয়েছিলেন, যে রাত্রে তো মানে রাত 8টা-9টার পর বেশ রাত হয়ে যায়, বেচা কেনা তো হয়। উনি বুদ্ধিমান মানুষ, যেহেতু কাপড়ের ব্যবসা করেন অনেকদিন, যে টাকা পয়সা থাকে, চিন্তা করছে গ্রিলের মতো লাগাই দিচ্ছেন, যে সন্ধ্যার পর যদি মানুষ কাজ করে, ওই যেই কাজ করবে তিনি তো রাহুলকেই দায়িত্ব দিবেন চিন্তা করছেন। তো সব শেষ করে সে ওই নিচের মানে এখান থেকে সব বন্ধ করে হ্যাচ দিয়ে বের হয়ে আসবে, আর এই পাশে শুধু কোনো মতোই ইগুলা ঢাকনাগুলা মানে উপরে যে শাটারের মতো আছে ওরা নামায় তালা মেরে দিলেই হবে। বেশ সুন্দর করে করছেন আর কি ওনার হিসাবে এই জিনিসটা। তো এরকম হচ্ছে, তো দোকান মোটামুটি তৈরি হয়ে গেছে, রাহুলের বাবা মানুষ কিনে দেখাচ্ছে দোকানে, তো সব কিছু রেডি। এর মধ্যে মালটাল তোলা শুরু হলো, দোকানের মধ্যে মালপত্র তুলতেছে, গ্রোসারি আইটেম তুলতেছে। তো তুলতে তুলতে মোটামুটি বেশ তুলে ফেলছেন উনি, দোকান মোটামুটি সেট আপই 2-1 দিনের মধ্যে খুলে দিবেন। তো কিছু কাজ তখনও বাকি আছে, মানে ওই যে তাদের শাটার লাগানো, তারপর ওই যে নিচে যে হ্যাচ করছে ওইটা লক লাগানো, ওগুলো আর কি একটু সুন্দরভাবে করবে, এগুলা করতে তাদের বাকি আছে। কারণ ওইখানে ওই যে যারা এই কাজগুলা করে, ওইখানকার যে ঝালাই মিস্ত্রি এরা এত দূর জিনিসপত্র টেনে এনে তখনও সময় ঠিক মতো দিচ্ছে না। তো মালপত্র তো তুলে ফেলছে, দোকান ঠিক মতো লক করা না গেলে তো সমস্যা, মানে মনের মধ্যে একটা থাকে, নিজে এরকম জিনিসপত্র সহ দোকান এইভাবে তো খোলা রেখে যায় না। রাহুলের বড় ভাই মুকুল, উনি ওই 2 দিন দোকানে ছিলেন আর কি, এই গোছাইছেন যে মালপত্র, রাত্রে উনি ওখানেই থাকছেন। তো এই 2 দিন রাহুল এসে সকালবেলা ওনাকে ছেড়ে দিয়েছেন, আর উনি তখন চলে গেছেন, আবার উনি সন্ধ্যার পরে আসছেন, এসে ওই তো পরে সারা রাত উনি দোকানেই ছিলেন। তো তৃতীয় দিন রাহুল যখন আসছে সকালবেলা, তো উনি বলতেছেন যে আমার মনে হয় জ্বর আসতেছে রে। তো রাহুল দেখলো যে তার দাদার গায়ে হাত দিল, দেখলো যে অনেক টেম্পারেচার, বললো জ্বর। তো সে বললো হ্যাঁ দাদা তোমার তো অনেক জ্বর আসছে। হ্যাঁ বুঝতেছি না কি অবস্থা, আজকে ওই লোকের আসার কথা, ওই শাটার টাটার নিয়ে কাজ করবে যে, বলে আজকে আমার জ্বরটা আসলে, আমি চাইছিলাম একটু আর্লি আসতে দোকানে, মানে তাড়াতাড়ি আসতে। তো রাহুল বললো অসুবিধা নেই, আমি তো আসি, তুমি যাও বাসায় যাও, অসুবিধা নেই, আমি দেখতেছি। তো তার দাদা বললো আচ্ছা তুই থাক। তো দেখলো যে তার দাদার জ্বরটা এমন আসছে যে সে ঠিক মতো হাঁটতেও পারতেছে না। তো বলে কি তোমার জ্বর আসলো কেমনে? কয় যে শুয়েছিলাম যে হঠাৎ করে রাত্রে অনেক ঠান্ডা লাগতেছিল, আর কি মানে উল্টাপাল্টা স্বপ্ন টপ্ন দেখছি এরকম। বলে তুই কি করিস না, তুই কাজ কর, অসুবিধা নেই, সব গোছায় ফেলাইছি, সব কিছু গোছায় ফেলাইছি, অসুবিধা নাই, প্রায় রেডি সব কিছু। শাটারের লোক আইলে ওরা শুধু কাজ করবো, এই তুই চাইলে এখন বেচা কেনাও করতে পারো ঠিক মতো, কিন্তু ঠিক হইব না, আব্বা যতক্ষণ পর্যন্ত আমি করে মানে প্রথম শুরু করতে না করবো হ্যার মতো, তার বাবার কিছু মানে কিছু নিয়ম কানুন আছে, ওগুলা করার পরে ওই বেচা কেনা করিস না, থাক। তাই বলে তার দাদা বলে যে আচ্ছা দেখা হইব না সন্ধ্যায়, বলে তার দাদা চলে যায়। তো রাহুল সারাদিন থাকে তার মতো গোছায় টোছায়, সে সুন্দর করে মানে তার ভেতরে মানে খুব সুন্দর শেলফিং সেন্স ছিল, সব সুন্দর করে গোছায় টোছায় মোটামুটি সে রেডি করে ফেলছে। দুপুরের পরে ওই লোক আসে যে শাটার নিয়ে কাজ করবে, সে এসে ঠুং ঠাং কাজ শুরু করে, এইটা ওইটা লাগাচ্ছে, এই করতেছে, মাপ নিতেছে, নিচে যে তাদের ওই একটা হ্যাচের মতো করছে, ওইটার দরজা কীভাবে লাগাবে, মেটাল শিট টিট আনছে। যাই হোক
রাহুল ওই লোকের সাথে কাজ দেখতেছে ঠোংটাং। এর মধ্যে তার বন্ধু আসলো, রাহুলের বন্ধু আলম। সে জানতো যে রাহুল এখানে আছে, তা আলমের সাথে অনেক গল্প গুজব করলো। তো আলমের সাথে গল্প করতেছে, এই সময় তাদের বাসার থেকে ছেলেটা আসছে, অলরেডি পড়ন্ত বিকেল। তখন এসে খবর দিতেছে যে আজকে দাদা আসতে পারবে না, মুকুল দাদা, উনি জ্বর আসছে, অনেক শরীর খারাপ, আপনারা কইছে যে আপনার এই দোকানে থাকতে হইব রাত্রে। তো রাহুলের কাছে একটু অস্বস্তি লাগছে যে সে তো এর আগে থাকে নাই দোকানে, আজকে থাকতে হবে। যাক, এখন দাদার শরীর খারাপ, কি করার। সে বলে আচ্ছা যা, আমি আপনারা খাবার দিয়ে যাবো, ওই বাসার ছেলে বলে রাত্রেবেলা খাওয়ান দিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, খাওয়ান দিয়ে যাইস, এই দুইজনে খাওয়ান আনবি, আমার লগে আলম থাকবো। তা আলম বলে যে আমি থাকুম তোর লগে, হ্যাঁ তুইও থাকবি, আমি একা একা পারুম না এরম থাকতে। তা আলম বলে আচ্ছা ঠিক আছে। তো ওই ছেলেরা সে বলে দেয় যে এবং তার স্পেশাল, মানে রাহুল একটু আদরের ছিল বাসায়, স্পেশাল তার প্রিয় খাবার এসে বলছে যে মারে খুবই ইলিশ মাছ দিতে, ইলিশ মাছ রান্না করে দিতে, আমি খামো, আলম খাইবো, এরকম করে বলে আর কি। তো ওই ছেলেটা চলে যায়। তো সে আলমের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে করে বলে তুই বাড়ির জায়গা, কারণ রাইতে থাকলে তো জাগন পড়বো বেটা, আমরা এখানে আড্ডা দিব, হাঁটবো, ওই যে রাস্তা যে সামনে যাবো। এগুলো বলে আলমও বেশ খুশি, কারণ দুই বন্ধু বেশ আড্ডা দিবে রাত্রেবেলা। আলম বলে ঠিক আছে, আমি রাত্রে আইতাছি। তো কয়টায় আবি? এই 10টার দিকে পড়ুম। তাই বলে আলম বিদায় নিল। রাহুল একা একা বসে এটা ওইটা করতেছে, তার এখন বোরিং লাগতেছে, কারণ সে আর ওই মিস্ত্রি, মানে একদম মিস্ত্রিটা একদম একঘেয়েভাবে কাজ করে যাচ্ছে। সে বুঝতেছে যে কাজ শেষ হবে না। সে জিজ্ঞেস করলো মিস্ত্রিরে, আজকে শেষ করতে পারবেন? মানে শেষ করলে রাহুলের মুক্তি, কারণ তালা তুলা দিয়ে এখান থেকে যেতে পারবে। মিস্ত্রি বলে না, আজকে তো হইব না, আপনার এই শাটার লাগাইতে পারুম না আজকে। এই পাশে লাগাইছি একটাই, দেখেন নামায় দেখাইলো আর কি, ওইটা এই অবস্থা। আর আপনার এই জায়গার এই যে একটা ক্লাম লাগাইতে হইব, এটার লেগে আপনার ঢালাই মিস্ত্রি এনে সিমেন্ট দিয়ে করতে হবে, এরকম বুঝাইলো আর কি। বললো আচ্ছা কবে হইব? কাজে কালকে মোটামুটি করে যাওয়া যাবে, কালকে যদি সিমেন্টের মিস্ত্রি আনতে পারেন এটা হয়ে যাবে। এই বলে ওই লোকটা দেখা গেছে সন্ধ্যার সময় বিদায় নিল। সন্ধ্যার পর থেকে রাহুলের তো চরম বোরিং টাইম, কারণ এখন থেকে প্রায় আলো আসতে রাত 10টা, তখন বাজে 6:30 বেজে গেছে, মানে প্রায় 2-3 ঘন্টা এখনো, মানে খুব বোরিং সময়। আর এমনও না যে এখানে দোকান চালু হয়েছে, বেচা কেনা আছে এরকম। ওইখানে আশেপাশে যে লোকালয় আছে ওখান থেকে 2-1 মানুষ হেঁটে, মানে যেহেতু দোকান হচ্ছে এখানে, সে আলো জ্বালায় রাখে, ওই হারিকেন, মানে একদম ফুল পাওয়ারে জ্বালায় রেখে দেয় হারিকেন, ফুল দিয়ে, মানে তার যতটুকু হারিকেনের আলো বাড়ায় সামনে রেখে দেয়। ওই আলো দেখে ওখানকার লোকালয়ের মানুষ 2-1 আসে, হেঁটে এদিক দিয়ে ঘুরে একটু গল্প টল্প করে যায়। তার বয়সী ছেলেপেলেরা বেশি করে। এছাড়া মানে কিছু করার নাই, বসে থাকা চুপচাপ। ওখানে নিউজ পেপার আছে পড়া, বা বই আছে বই পড়া। ওই সময় আর তো ওরকম কোনো ছিল না যে মোবাইল ফোন দিয়ে মানুষ ব্রাউজ করবে, এরকমও তো ছিল না। তো যাই হোক, তো রাহুল ওরকম বসে আছে বোরিং সময়। ওই যে এরকম 2-1 এসে জাস্ট কথা বলে গেছে, কবে শুরু করবা, এই সেই, তাড়াতাড়ি শুরু করো, এগুলা বলে টলে চলে গেছে। রাত হচ্ছে, ঝিঝি পোকার শব্দ বাড়তেছে। রাহুল এক সময় দেখলো যে আর বসে থেকে কি করার, তখন আলমের দেখা নাই। দেখতেছে যে ওই দূরে তাদের ওইখানে ওই রাস্তার ওই পারে যে চা বাগানের ওদিক থেকে একদম কুয়াশায় ছেয়ে গেছে, পুরা পাতাগুলোর ওদিক দিয়ে কুয়াশা ভাসতেছে, এরকম চাঁদ উঠছে আকাশে মেঘের আড়াল থেকে, কেমন জানি লাগতেছে জায়গাটা। তো এগুলা রাহুল আগেও দেখছে, কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে, একা কেউ নাই, ঝিঝি পোকা ডাকতেছে। তো অনেকক্ষণ বসে থাকার পর দেখলো যে তার ওই একটু পর শব্দ পেলো আর কি, ওখানে যে সাইকেল নিয়ে আসতেছে কে জানি। তো তাকায় দেখলো যে তাদের যে ওই ছেলেটা বাড়ি থেকে ওই টিফিন ক্যারিয়ারে করে ওই খাবার নিয়ে আসছে আর কি, ওই তারই শব্দ হইতেছে। ছেলেটা 2টা বেল দিল, বেল দিয়ে তার দোকানের সামনে সাইকেল রেখে আসলো, এসে বললো যে দাদা নিয়ে আসছি। তো সে দেখলো যে টিফিন ক্যারিয়ার, গরম ভাত তরকারি, এবং সে বুঝলো যে, বলতো যে ইলিশ মাছ দিছে কাহা, লঙ্কা দিছে কাহা, মানে মরিচ, বলে হ্যাঁ। তো সব কিছু সে রাখলো, রেখে চিন্তা করলো যে বাহ, আর সুন্দর ঘ্রাণ বেরিয়েছে টিফিন ক্যারিয়ার। যদিও তার মা লাগাই দিছে, ভেতর থেকে মনে হচ্ছে যে সর্ষে ইলিশের ঘ্রাণ ছড়ায় যাচ্ছে চারিদিকে, মানে অসাধারণ একটা সুন্দর সুবাস বেরিয়েছে সর্ষে ইলিশের, অন্যরকম। তো ওই ছেলের এসে কথাবার্তা বলে সে একটা ছোট এরকম লজেন্স দিয়ে বলে যা বাসায় যা। তো ছেলেটা বলে আরও দেন, তো আরও 2-1 লজেন্স দিল। ছেলেটা আস্তে করে সাইকেল নিয়ে চলে গেল, বলে সাবধানে থাকেন দাদা। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসি, যা বাড়ি যা, বলে ছেলেটা বিদায় দিয়ে সে বসে আছে আলমের জন্য। বসে থাকতে থাকতে ঝিমুনি লেগে গেছে, আলম আসে না, 10টা বেজে গেছে, এদিকে খাওয়াও দরকার। দেখতেছে যে মানে কোনোই নাই, মানে আলমের দেখা নাই, মানে তার কাছে এটা বোরিং লাগা শুরু করছে। তো সে টিফিন ক্যারিয়ারটা এক পাশে রেখে, সে ওই তার জিনিসপত্র এই পাশে গোছায় রেখে হারিকেনটা রেখে চিন্তা করলো শুয়ে থাকি। এই যে শাটারটা এই পাশে মানে লোকটা লাগাই দিছে, ওই শাটারটাকে সে আস্তে করে নেমে, এটা ভাঁজ হয় আর কি, এরকম আনফোল্ড করে সে নামাই দিল এক পাশে। তো এই পাশটা ঢেকে গেছে, তার শুধু এই দিক দিয়ে একটু খোলা, আর ওই জায়গায় তার ওই নিচে ওই যে তার ঢোকার যে হ্যাচ, ওইটার ঢাকনাটা খোলা।
তো এই পাশে ভাঁজ করা শাটারটা নামায় দেওয়াতে এই জায়গাটা কেমন মানে মনে হচ্ছে যে একদম বন্ধ, মানে দেয়ালের মতো হয়ে গেছে। তো ওইখানেই সে মাথার কাছে একটা ছোট বালিশ ছিল, বালিশটা রেখে সে শুয়ে পড়লো। ওখানে পাটি পাতা আছে ওই চৌকির উপরে, মানে ওই জিনিসটা কিন্তু তাদের যে বসার যে চৌকিটা, যে জায়গাটা, ওইটাই কিন্তু একটা চৌকির মতো, এটা পুরো একটা শীতল বাটি বিছানো। তো যাই হোক, সে ওইটার উপর শুয়ে পড়লো। শুয়ে পড়ে সে এরকম তাকায় আছে সিলিংয়ের দিকে, চিন্তা করতেছে। একটু গরম লাগতেছিল, ওখানে হাত পাকা ছিল, হাত পাকা দিয়ে নিজে বাতাস করতেছে। তো পরিবেশটা জানি কেমন, ঝিঝি পোকা ডাকতেছে, বেশ ঝিঝি পোকা ডাকতেছে। আর হারিকেনের আলোর জন্য অদ্ভুত একটা পরিবেশ এতটুকু জায়গার মধ্যে। আর এই হাত পাকার ক্যাচ 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 শব্দ, এর সাথে ওই খাবারের ঘ্রাণ আসতেছে, ইলিশ মাছের ঘ্রাণ। বেশ মাঝখানে মনে হয় পুঁইশাকও ভেজে দিছে অন্য ওই বাটিতে, পুঁইশাকর একটা ঘ্রাণ পাচ্ছে। মানে খুব, রাহুল আবার খুব ভোজন রসিক ছিল, তার কাছে এই খাবারের ঘ্রাণগুলো খুব মানে মজা লাগতেছে, আকৃষ্ট, সে খাবারগুলো চিন্তা করতেছে। কিন্তু এর মাঝে সে ক্লান্ত হয়ে গেছে, সারাক্ষণ এই বসে থেকে এটা ওইটা করে খুব ক্লান্ত। তো ওই পাখা ঘুরাইতে ঘুরাইতে কোন সময় যেন সে ঘুমায় পড়ছে, তার খেয়াল নাই কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না। তো হঠাৎ করে ধূপধাপ শব্দ হওয়াতে তার মানে ঘুম থেকে উঠছে, সে লাফ দিয়ে উঠছে ঘুম থেকে, মনে হলো যে তার শাটারের মধ্যে কেউ বাড়ি দিছে ধাপ করে। তো সে লাফ দিয়ে উঠে বলে, এই কে রে, এই কে? তখন তো আলমের কণ্ঠ শুনতেছে, এই আমি আইসি, কি অবস্থা? তো বলে, ও আচ্ছা আইসোস। বলে সে তাড়াতাড়ি পাখাটা রাখলো। এটা বলে, আমি তো ঘুমায় গেছিলাম। বলতে সে উঠলো যে আমি ঘুমায় গেছিলাম। দেখলো যে টিফিন ক্যারিয়ারটা তার পাশেই রয়েছে, তো সে এরকম সরাই এই পাশে রাখলো শাটারের কাছে রেখে, বলে যে দাঁড়া আইতাছি আমি। বলে সে শাটারটা ভেতর থেকে ওঠানোর চেষ্টা করলো না, কারণ বেশ ভারী ঝামেলা, এটা বাইরে থেকে নামাইলে বা উঠাইলে সুবিধা। সে তাড়াতাড়ি হ্যাচের দিকে গেল। মানে হ্যাচটা হচ্ছে এরকম যে তার চৌকির থেকে নেমে মানে 2-3টা সিঁড়ি এরকম মাটির নিচ, মানে এরকম নিচ দিয়ে গেছে, আবার 2-3টা সিঁড়ি দিকে উঠছে, অনেকটা মানে মাটির নিচ দিয়ে চলাফেরা করার মতো একটা জায়গা। হ্যাচটা হচ্ছে এরকম একটা ব্যবস্থা। তো যাই হোক, সে ওই মানে এটা মজাই লাগে তার কাছে। তো সিঁড়ি দিয়ে সে এরকম নামলো 2-3টা, নেমে ওই পাশ দিয়ে উঠলো। ওই পাশ দিয়ে ঢাকনা কিন্তু খোলা। তো উঠার পর দেখে ঝিঝি পোকার শব্দ আরও বেড়ে গেছে, কারণ ফাঁকা জায়গায় বের হয়েছে সে। তো বের হয়ে সে মাথা ঘুরায় দেখতেছে ডানে বামে দেখ কেউ নাই। এই মাত্র কথা বললো আলমের সাথে, আলম বাড়িতে। তো বলে, এই কিরে তুই কই? মানে সে হারিকেনটা নিয়ে আসছে কিন্তু হাতে করে। কিরে তুই কই? দেখছে কোনো শব্দ নাই, ঝিঝি পোকার ডাক। আর বাইরে দূরে দেখা যাচ্ছে ওই যে বিস্তীর্ণ যে জায়গা, চা বাগান, ওইখানে মনে হচ্ছে যে কুয়াশা আরও বেড়ে গেছে, মানে এক কোমর সমান কুয়াশা ওই জায়গায়। তো সে উঠে বেরোলো। এতক্ষণ কিন্তু তার লাগতেছিল হচ্ছে গরম, এখন বেশ ঠান্ডা লাগতেছে, মানে এই যে ঘুম থেকে ওঠার পর বেশ ঠান্ডা লাগতেছে। তো অবাক হয়ে গেল, আরে আলমের ডাক শুনলে কই গেল? বলে, এই তুই কই গেলি? মানে তুই কি মানে কি জল বিয়োগ করতে বসছিস কোথাও? আমার এরকম বলতেছে আর কি। সে হেঁটে গেল ওই শাটারের কাছে, যেখানে শাটারে বাড়ি দিয়েছিল আলম। ওই দোকানের এই পাশ থেকে তো খোলা, একটা গাছ আছে, গাছের পাশ থেকে পেছনে অন্ধকার। তো সে ওদিকে দাঁড়ালে, এই আলম তুই কই? তো এগুলো বলতে সে আবার ওই যে এই পাশে যে তার যে একটা শাটার নামাইছিল, ওই 2 ভাঁজ করে খুলে ফেললো, খুলে উপর দিকে উঠাই দিয়ে সে হারিকেন নিয়ে একটু সামনে গেছে ওই গাছের ওই পাশে দেখতে যে আলমকে ওদিকে এসে মনে করছে হয়তো যে আলম বাড়ি টাড়ি দিয়ে সে হয়তো জল বিয়োগ করতে বসছে এখানে। তো হারিকেন বাড়ায় ধরে সামনে দেখতেছে, গাছগাছালির মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। হারিকেনের আলো সামান্য একটু গেছে এবং খুব লাউডলি ঝিঝি পোকার ডাক আসছে, ঝি 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 কানে লাগতেছে। কোনো সাড়া শব্দ নাই। সে অনেকবার ডাকলো আলম আলম বলে, কোনো সাড়া শব্দ নেই। চিন্তা করলো কি হলো, কই গেল? আজব তো, এরকম তো হওয়ার কথা না, এরকম করেও না আলম, ডাক দিয়ে সরে যাবে। চিন্তা করলো যে আমি কি আসলেই আলমের ডাক শুনছিলাম, আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি এটা। আর এখন তো নিশ্চয়ই অনেক বাজে, হাতে তো ঘড়ি লাগানো নাই, তার ওই ঘড়িটা খুলে রাখছে দোকানে। তো এইসব ভাবতে সে হেঁটে চলে আসলো শাটারের কাছে, খোলা শাটারের কাছে। তো এসে দাঁড়ায় হারিকেনটা রাখছে ওই পাশে চৌকির উপর রেখে, তাকাইছে কিরে, তার ওই যে টিফিন ক্যারিয়ারটা রেখে গেছিল যে ওই পাশে, সে টিফিন ক্যারিয়ার নাই, কিন্তু মানে তার যে খাবারের গন্ধ ছিল সেটা মৌ করতেছে, মনে হচ্ছে যে খাবার কেউ ওখানে খুলছে। চিন্তা করলো কিরে, আলম এসে ঢুকছে নাকি, টিফিন ক্যারিয়ার কেন নিবে? আর ও টিফিন ক্যারিয়ার নিয়ে শব্দ করবে না, এগুলা কেমন দুষ্টুমি, এটা তো করতো না কখনো, তার বন্ধু এরকম না। তো সে মানে একটু অবাক হয়ে এদিক ওদিক তাকাইতে যায়, পিছন দিকে তাকায় দেখলো যে তার যে হ্যাচটা যেখান থেকে সে বেরোচ্ছে, হ্যাচের পাশে টিফিন ক্যারিয়ারটা রাখা এবং বাটিগুলো সব খোলা। মানে এরকম মানে 3টা বাটি ছিল এরকম, তো বাটিগুলো এলোমেলো ভাবে রাখা। সে অবাক হয়ে গেল, কিরে এই টিফিন ক্যারিয়ার খুলে বাটি এইভাবে রাখছে কে? তো সে তাড়াতাড়ি আবার হারিকেন নিয়ে কাছে আসে, এসে দেখতেছে যে টিফিন ক্যারিয়ার মধ্যে কিছু নাই, খালি, শুধু বাটিগুলো পড়ে আছে। মানে মানে এরকম খোলায় রাখা, মানে কেউ নিয়ে গেছে খাবার বের করে ওখানে বাটিগুলো রেখে দিছে। তো এইটা দেখে তো আসলে রাহুলের মানে পুরো মাথা খারাপ, যে ঘটনাটা কি, মানে এইটা কি হলো।
তো রাহুল তখন চিন্তা করতেছে যে এটা কি গ্রামের কিছু ছেলেপেলে আছে যারা ডান পিঠে, ওরা করছে নাকি কাজটা, তার সাথে কি এটা কি দুষ্টমি করতেছে, তারা বুঝতে পারছে যে এখানে আছে, হয়তোবা তার আশপাশ দিয়ে যাওয়া আসা করছে, দেখছে যে ভিতরে মানুষ আছে, হয়তো উকিঝুঁকিও মারছে কোনোভাবে, দেখছে টিফিন ক্যারিয়ার, তো চিন্তা করছে যে দুষ্টমি করে খাওয়াটা নিয়ে যাই। তারা অনেকে এরকম দুষ্টমি করে গ্রামে। তো রাহুল এটা চিন্তা করে তার খুব রাগ উঠলো। তো সে ওখানে চিৎকার করে বলল যে, এই তোরা কে ফাইজলামি করোস আমার সাথে, যদি ধরা পড়োস এই যে লাঠি আছে, লাঠিতে পিটে একদম হাড্ডি সব ঘুরা ঘুরা করে ফেলামু। তো এইটা রাহুল জাস্ট বলছে, বলার সাথে সাথে দেখে যে অনেকগুলো ঢিল উড়ে এসে তার দোকানের মধ্যে পড়লো ঠাড়াস ঠাড়াস করে, এবং মনে হচ্ছে যে অনেক মাটির ঢেলার মতো। তো পড়তেছে যে দোকানের যে ওই উপরের চাল, তারপর পাশের যে টিনের শেড দেওয়া, ওগুলো সবগুলোর মধ্যে লেগে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এরকম মাটির ঠেলা, এবং শক্ত শক্ত মাটির ঠেলা, এবং এত জোরে আসা শুরু করছে। অবাক হয়ে গেল রাহুল, অবাক হচ্ছে যে নিজের গায়ে লাগে না একটাও। তো সে তাড়াতাড়ি মানে ভয় পেয়ে গেছে, এত এত বেশি ঢেলা উড়ে আসতেছে। তো সে বলতেছে, আবার ফাইজলামি করোস, মানে সে তখনও হার মানে নাই। রাহুল বলতেছে, আবার ফাইজলামি করোস, আমি শুধু ধৈর্য নেই তোকে একটারে, তোর কি করি আমি, তুই দেখিস এই লাঠি আছে, দাঁড়া, এই দাঁড়া, তোরা তোকে আমি দেখাইতেছি বলে সে তাড়াতাড়ি ওই শাটার দিয়ে ঢুকে গেছে, এবং তার ওই টিফিন ক্যারিয়ার নিয়ে সে ঢুকে গেছে ভিতরে, মানে টান দিয়ে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো নিয়ে সে ঢুকে নিচের যে হ্যাঁসটা নামাই দিছে। এর কিন্তু ইট কিন্তু বা ওই ঢেলা, মাটির ঢেলা অনবরত এসে পড়তেছে তার দোকানের মধ্যে। তো সে ভিতরে ঢুকে দেখলো যে ওই তার যে সামনে ফাঁকা জায়গা, ওইখান দিয়ে মানে ঢেলা এসে উড়ে তার এই চৌকির উপর পড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল, মাটির ঢেলা এবং শক্ত। এবং সে বুঝতে পারছে ওগুলো ওই যে ভিতর থেকে, ওই বাগানের ভিতর থেকে, ওই যে লম্বা বিস্তীর্ণ জমি আছে ওখান থেকে উড়ে আসতেছে। তো এবার একটু ভয় পেয়েছে রাহুল, যে ছেলে পেলে এইভাবে ইট মারতেছে, মানে একেবারে অনেক। তো সে অনেক কষ্টে ভেতর থেকে শাটারটা নামাই দিল, ওই সামনে শাটারটা তাড়াতাড়ি নামাই দিল। নামাই যখন দিছে শাটারটা, দেখে শাটারের মধ্যে এসে থাম থাম করে আরো বেশি, মানে এতক্ষণ মনে হয় শাটারের দিক দিয়ে কম আসছে, মনে হচ্ছে কেউ বুঝে শুনে ঢিল মারতেছে, যে এই শাটারটা যখন উঠানো ছিল ঢিল মারলে ভিতরে ভরে যাবে ঢিলে। তো যখনই সে শাটারটা নামেছে তখন ওই শাটারের দরজার মধ্যে মারতেছে। তো রাহুল এখন ভয় পেয়ে গেছে, বেশ ভয় পেয়ে গেছে, এই এত বেশি ঢেলা পড়াতে সে ভয় পেয়ে গেছে, এবং তার চালের মধ্যে, দোকানের চালের মধ্যে এসে পড়তেছে, ঢাস করে ডেকে ভেঙে যাচ্ছে এরকম, এবং ভয়ঙ্কর শব্দ হইতেছে। তো রাহুল তাড়াতাড়ি ওই তার মানে ওই শাটার নামাই দিয়ে শাটারটা চিন্তা করলো লাগানো যায় কেমনে। তো সে খেয়াল করে দেখলো যে হ্যাঁ, এটা শাটারের মানে ভেতর থেকে আটকানোর একটা ব্যবস্থা করছে, সে করলে সেরকম আংটার মধ্যে লাগে। তো সে কেউ মতো আংটার মধ্যে লাগাই দিয়ে সে ওই জায়গায় ওই যে তার হাত পাখার ওই ডান্ডিটা ঢুকায় রাখলো ভিতরে, যাতে ওই শাটার কেউ টেনে না খুলতে পারেন। সে ভয় পেয়ে গেছে এখন যে কারা এরকম আক্রমণ করছে। দোকানের মধ্যে অনেক মালপত্র আছে তার, এবং যে খাবার নিয়ে গেছে, মানে তার মানে খাবার নিয়ে গেছে, সে তারা এসে আবার মালপত্র নেয় নাকি, এই জন্য সে অনেক ভয় পেয়েছে। আর এই পাশে যে যতটুকু অংশ খোলা আছে তার এখানে শাটারের এই পাশে, ওইটার মধ্যে কিন্তু লোহার গ্রিল লাগাই দিছে এরকম, ওই যে লোক ঝালাই করে। তো সুতরাং ওই দিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। আর এই পাশে তার যে ওই যে হ্যাঁসটার ভেতরের অংশ, ওইটা ওই পাশে তো সে লাগাই দিছে নেমে, ভেতরের অংশটা খোলা। তো যত ভয় রাহুলের ওই দিকে তাকাই যে কেউ যদি এখান থেকে ঢুকে চুরি ডাকাতি করতে, কারণ এত বেশি এরকম ঢেল এসে পড়তেছে। তো এক সময় রাহুলের মনে হইল এই এত ঢিল বৃষ্টিতে যে মানুষের পক্ষে এইভাবে ঢিল মারা সম্ভব না, এত ঢিল। এবং ডান পিঠে ছেলেপেলেরা এভাবে মারবে না। চোর ডাকাত হলে, যে ডাকাত হয় তাহলে একদম আক্রমণই করবে, সে সব কিছু নিয়ে যাবে, এইরকম তো করবে না। আর তাদের এলাকায় এরকম ডাকাতির রেকর্ড নাই যে তাদের এরকম দোকানপাট ডাকাতি করে নিছে, কিরকম চুরি হয়েছে, বাট ডাকাতির এরকম রেকর্ড নাই। আর এত ঢিল কে মারবে? এবং হঠাৎ করে সে এটা বলার পরে ঢিল মারছে, মানে তার কাছে একটু মিলতেছে না। আবার আলমের কণ্ঠ শুনছিল, আলম কই গেল? এগুলো চিন্তা করে সে ভয় পাচ্ছে অতি প্রাকৃত কোনো কিছু কিনা। একটু পরে সে শব্দ পেল তার দোকানের আশেপাশে হাসির শব্দ, মানে কে জানি হাসতেছে, খ্যানখ্যানা কণ্ঠে হাসতেছে, পুরুষ কণ্ঠ। খ্যানখ্যানা কিন্তু কেমন জানি, হাসিটা মানে খুব স্বাভাবিক কিছু না, মানে কেমন করে হাসতেছে একায় বেকায়, মানে কণ্ঠটাকে একদম নর্মাল রাখতেছে না। হাসলে মানুষ যেরকম থাকে সেরকমও না, সাধারণ একটা মানুষের হাসির মতো না, মানে গায়ে কাটা দেয়া টাইপের। তো রাহুল ভয় পাইছে, অনেক ভয় পাইছে। হাসতে হাসতে হঠাৎ দেখলো তার ওই যে সামনের যে শাটারটা, ওইটার মধ্যে কিল মারলো মনে হলো হাত দিয়ে, থাম করে কিল দিল, দিয়ে ঠিক আলমের কণ্ঠে বলতেছে, এই রাহুল। তারপর আবার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল, কেমন যেন নাকি কণ্ঠে বলছে, এই রাহুল দরজা খল, এরকম বলতেছে। তো রাহুল ভয় পাইছে, সে বুঝতে পারছে যে এটা আসলে স্বাভাবিক কিছু না, অতিপ্রাকৃত কোনো কিছুই।
তো রাহুল একদম মানে সেটাই গেছে, সেই যে পাশে তার বেড়াটা এবং একটা খুঁটি ছিল, খুঁটির সাথে সে সেটাই গেছে, তার সাথে যে বালিশটা ছিল বালিশটা নিছে এবং টান দিয়ে তার ভাইয়ের কাঁথা ছিল কাঁথাটাও নিছে, সারা গায়ে পেঁচায় ভেতরটা কিন্তু মানে তার হারিকেনের আলোতে যতটুকু আলো এতটুকু, এবং এর মধ্যে সে এরকম শব্দ শুনতেছে। এখন আর কেউ ডাকতেছে না, কিন্তু ওই যে হাসির শব্দ আর মাঝে মাঝে ঢেল পড়তেছে এরকম। তো সে ওই ফুটির সাথে হেলান দিয়ে তাদের মানে রাহুল তাদের একটা ধর্মীয় মন্ত্র জানতো, সেটা মনে মনে পড়তেছে। সে পড়তে 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 সে মানে খুব ভয় পেয়েছিল, ভয় পেয়ে নিজের মধ্যে সে ডুবে গেছে। ডুবে যেয়ে সে চোখ বন্ধ করে এরকম পড়তেছে পড়তেছে, তো কোন সময় সে ঘুমায় গেছে সে বলতে পারে না, হয়তো ক্লান্তিতে অথবা ভয়ে সে ঘুমায় গেছিল। তো তার আর কিছু খেয়াল নাই। তার ঘুম ভাঙছে সকালবেলা। তো সকালবেলা তার ঘুম ভাঙছে তার দাদার কণ্ঠে, মানে সে হঠাৎ করে ঘুমের অতলে তলায় ছিল, তো সে মূলত দূর থেকে তার দাদা ডাকতেছে। তো লাফ দিয়ে উঠে তাকায় দেখে যে তার দাদা তার সামনে দাঁড়ানো এবং তার গায়ে হাত দিয়ে এরকম ডাকতেছে তাকে। সে খুঁটির সাথে এরকম মানে এরকম খুঁটিতে হেলান দিয়ে শুয়েছিল। তো দাদা বলে, কি হয়েছে তোর? তার দাদার চোখ জিজ্ঞাসা দৃষ্টি কেমন জানি মানে ভয় পাইতেছে। সে বলে, দাদা রাত্রেবেলা ভয় পাইছি। তো দাদা বলে, দোকানের আশেপাশে এত ইট কেন, মানে এত কেন, মাটির ঢেলা কেন? বলে, জানি না। তো দাদাকে সে বললো রাতে কি হয়েছে। তো তার দাদা শুনে মুখ শুকায় গেছে, বলছে যে খারাপ কিছু আসছিল এখানে, তোর এইভাবে বলা ঠিক হয় নাই, যে তুই যে বলছিস যে লাঠি দিয়ে পিটামো এসে, এজন্য তুই দেখ দোকানে বাইরে আয়। তো বললো, তো রাহুল আসলো দাদার সাথে, এসে দেখে তার দোকানের সামনে ওই যে এখানে তাদের ওই যে হ্যাঁসটা আশেপাশে শুধু মাটির ঢেলা দিয়ে ভরা, একদম মানে দুনিয়ার মাটির ঢেলা, মানে ভেঙে পড়ে আছে ওইখানে আস্তে আস্তে ঢেলা। তাদের ওই যে শাটারের মধ্যে এরকম ঢেলা যে ভাঙছে বাড়ি, সেটার দাগ, মানে তাদের টিনের চালের মধ্যে ঢেলা যে এসে বাড়ি দূর থেকে এসে বাড়ি খেয়ে ভেঙে গুঁড়ো হয়ে পড়ছে সেই দাগ, মানে এবং পুরো মাটিরই। তো তার দাদা বললো যে এইগুলা খারাপ জিনিস, এটাই না। সে বললো যে ওই যে খাবার এরকম নিয়ে গেছে। বললো, ওই রকমই, তুই একলা, তোর আসলে থাকা উচিত হয় না একলা। আলম তো আসলো না, কেন আসলো না, আলমের ব্যাপারটা কি হলো? যাক, তুই বাসায় যা। তার দাদা ওই যে সাইকেল নিয়ে আসছিল, বলে যে সাইকেল নিয়ে বাসায় চলে যা। তো তখনও রাহুল ভয় পাইতেছে। তো ভয় পাইস না, এখন দিনের বেলা কিচ্ছু হবে না, যা বাসায় যা, আমি আসি বলে তার দাদা তাকে বিদায় দিল। তো রাহুল সাইকেল নিয়ে সে আর বাসায় গেল না, সে তাড়াতাড়ি ওখান থেকে প্যাডেল করে বেরোয় সে আলমের বাসায় গেছে। তো আলমের উপর ভীষণ রাগ তার, যে আলমকে আসতে বলছে, যে আলম কি জন্য আসলো না রাত্রেবেলা। তো সে প্যাডেল করতে 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 একসময় আলমদের বাসায় গেছে। তো সে বাসায় আলমের বাসার উঠানের ওখানে থেমেই সাইকেল তাতে রেখে দৌড় দিয়ে গেছে আলমের ঘরের দিকে, যেখানে আলম থাকে। তো দেখতেছে যে আলমের আম্মাই বাসে। তো সে তাকে দেখেই বলল যে, আদাব কাকিমা, আলম কোথায়? তো বললো যে, আলম তো ঘরে আছে বাবা, ও রাত্রে তো বাইরে ছিল, দেখলাম খুব মানে অসুস্থ, সকালবেলা দেখলাম খুব অসুস্থ। তো বলে, কি হয়েছে? তখন রাহুল অবাক হয়ে গেল যে কি হয়েছে। বলে, জানি না। বলে, কি হয়েছে? ও বাইরে গেছিল রাত্রে। তো তাড়াতাড়ি রাহুল গেল আলমের এখানে, যে দেখতেছে যে আলম বিছানায় শুয়ে আছে এবং তার পাশে একটা এরকম বাটিতে রাখা, এবং তাদের ওইখানে যে ছেলে আলমদের বাসায় কাজ করে একটা ছেলে, সে ওই পানি পট্টি দিয়ে রাখছে মাথায়। তা আলম তো রাহুলকে দেখে মানে একদম শুকায় গেছে, মুখ শুকায় গেছে। বলে যে, দোস্ত। তো এবার রাহুল বলছে, কি হয়েছে তোর? আরে দোস্ত আর কইস না, রাতটা এমন ভয় পাইছি। মানে আরে আমি রাত্রেবেলা বেরিয়েছি তোর এখানে যাওয়ার জন্য, তো রাতটায় তো সুন্দর আমাদের এখান থেকে বের হয়ে গেছি, যাচ্ছি রাস্তা দিয়ে। তো ওই যে ওই চিপা রাস্তাটা, ওখান দিয়ে আসতেছিলাম। তো আস্তে আস্তে হঠাৎ করে শুনি যে ওখানে কে জানি শীষ দেয়, ওইখান থেকে আমার শীষ দিতেছে কে। তাই আমি ভাবলাম যে আমাদের বন্ধু নাকি। তো ওদের এক ফ্রেন্ড ছিল বকুল, বলে যে মনে করছি যে বকুল ওখান থেকে শীষ দেয় নাকি, আমার হয়তো দেখছে। তো সে নাকি তাকায় বলছে, এই বকুল, কিরে তুই কি এনে আসস? তো তখন নাকি শীষটা আরো চেঞ্জ হয়ে গেছে, মানে মনে হয় দুষ্টমি করে শীষ দিতেছে। তো সে মনে করছে যে বকুলই দুষ্টমি করে তাকে শীষ দিতেছে রাত্রেবেলা দেখে। তো সে সেখানে থেমে দাঁড়ায়, ওই যে হাতে টর্চ লাইট ছিল, লাইট মারছে। তো লাইট মারার পর দেখে যে ওখান থেকে মনে হয় হেঁটে সরে গেল ওই পাশে কে। তো আলম চিন্তা করছে যে আচ্ছা এটা কি বকুল গেল ওদিক থেকে। তো সে আরেকটু টর্চ লাইট দিয়ে ভালো মতো দেখতেছে, দেখে যে দূর থেকে শীষ দিতেছে। যেমন যে শার্টটা সে দেখছে, শার্টটা মনে হচ্ছে সাদা রঙের শার্ট। তো ওই শীষ শুনে সে মনে করছে যে হয়তো মানে বকুলি। তো তার মাথাও দুষ্টুমি চাপছে, বলে যে আমার সাথে ফাইজলামি করোস। চিন্তা করে সে নাকি হেঁটে ওদিক দিয়ে গেছে, ওই যে চিপা একটা এরকম গলি, এই পাশে হচ্ছে এই একটা স্বাস্থ্য কমপ্লেক্স, আর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ দিয়ে চিপা একটা গলি এরকম গেছে। তো ওইটার পাশ দিয়ে সে হেঁটে ওদিকে ঢুকছে। তো ঢুকে যাচ্ছে সামনে, এবং সে দেখতেছে ওই কোণা দিয়ে শীষ আসতেছে। ওই জায়গায় কিছু ঘর ছিল, ওই কমপ্লেক্সেরই এই পাশে কিছু ঘর ছিল, তারা মনে হয় জিনিসপত্র রাখতো ওইখানে। তো ওইখানে ওই কোণা দিয়ে আসতেছে শীষটা।
তা আলম ভাবলো যে বকুল মনে হয় ওইখানে বসে আছে, সাথে হয়তো তাদের আরও বন্ধুরা আছে, হয়তো বকুল এখানে আসছিল, মানে তারা যেগুলো চিন্তা করে আর কি, বন্ধুরা চিন্তা করলো যে এখানে মানে আসছিল, এসে আলমকে যেতে দেখছে, এর জন্য দুষ্টমি করতেছে। তো সে হেঁটে আরও সামনে গেছে, কারণ এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওইখানেও তাদের এক বন্ধুর ভাই চাকরি করতো আর কি। তো যাই হোক, সে হেঁটে ওই সামনে গেছে, সামনে যেয়ে দেখে যে ওই যে ঘরগুলো, ঘরের সামনে একটা ছোট্ট বারান্দার মতো আছে, বারান্দা একটা বাউন্ডারি ওয়াল করা কোমর পর্যন্ত, একটা মানে দেয়াল দেয়া। তো দেখতেছে ওই দেয়ালের ওইখানে মনে হয় কেউ নিচা হয়ে গেল শীষ দিয়ে। তো তখন আলম ভাবছে যে আসলেই মনে হয় এটা মানে অবশ্যই ওখানে বকুলরাই আছে, এবং ওই আরও কয়েকজন আছে ওখানে বসে, হয় ওরা তাস খেলতেছে বা কিছু, ওখান থেকে মজা করে তারা নিয়ে এগুলো করছে। তো সে এখান থেকে না বলছে, দাঁড়া তোরে পাইছি, মানে একদম মুখ দিয়ে বলছে তোরে পাইছি, বলে সে ফ্ল্যাশ লাইট নিয়ে নাকি দৌড় দিয়ে গেছে ওইদিকে। তো দৌড় দিয়ে যে সে ওই দেওয়ালের ওইখানে লাইট মারছে, কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, খা খা করতেছে। তো তখন আলম ভয় পাইছে, কিরে একটু আগে দেখছি এখান থেকে মনে যে শীষ দেখো নিচে হয়ে গেছে। তো তারপরে ঠিক তার পেছনেই সে শীষ শুনছে, এবং শীষটা অনেকটা মনে হয় যে ওই যে কোকিল যেভাবে ডাকে ওইরকম। তো আলম ফট করে মাথা ঘুরে তাকাইছে, তাকায় দেখে যে মাটিতে একটা মানে শরীরে কাপড় পেঁচানো, মনে অনেকটা যে কাফন পেঁচানো যেরকম থাকে ওরকম একটা কাপড় পেঁচানো একটা বডির মতো রাখা তার পেছনে ওদিকে। এবং সে তাকাইতেই মনে হলো যে বডিটা একদম মাটির থেকে এরকম খাড়া উঠে গেল, মানে কোনো মানে মানুষ হাত দিয়ে ধরে উঠে ওরকম একদম খাড়া ফট করে উঠে দাঁড়ায় গেল। তো আলম তো প্রচণ্ড ভয় পেয়েছে তখন, তখন তার কোনো আর সেন্সই ছিল না। সে মানে ওখান থেকে একটা স্প্রিংয়ের মতো লাফ দিয়ে দৌড় দিছে। দৌড় দেওয়ার সময় তার শুধু একটা বাতাসের ঝাপটা লাগছে শরীরে, এবং মনে হয়েছে যে বাতাসের ঝাপটার সাথে একটা ভিজা হাত ছিল, তার ঘাড়ে হাত দিছে। তো এটা লাগার পর আলমের পুরো শরীর ছ্যাট করে উঠছিল, সে মানে দৌড় দিয়ে রাস্তায় পড়ে উল্টা পথে দৌড়াইছে। সে যেদিক যাচ্ছিল, এই যে রাহুলদের ওখানে যাবে সেটা তো আর যাওয়াই হয়নি, উল্টা সে দৌড়ায় তার বাসার দিক গেছে, দৌড়াইতে, এবং বাসায় এসে সে একদম মানে তার সারা শরীর ঘামতেছে। সে তার নিজের ঘরে তো যায়নি, বাপ মার ওইখানে যে চিৎকার শুরু করছে। তো তার আম্মা বেরিয়েছিল, বলছে কি হয়েছে, আম্মা ভয় পাইছি। তো তার আম্মা নাকি তাকে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে তাড়াতাড়ি ওই যে মানে পানি দিয়ে করাই দিছে, শরীর মুছে দিছে, তাকে ওই যে দায়ের মধ্যে লবণ রেখে খাওয়াইছে, দোয়া পড়ে ফু দিছে, অনেক কিছু। তো ভয় পাইছে আর কি। তো সে তার মাকে আর খুলে বলে নাই সে কি দেখছে, ভয় পাইছে এটা। তো তার মা অনেক রাত পর্যন্ত তার ওখানে ছিল, তাকে দোয়া দুধ পড়ে ফু দিছে। সকালের থেকে তার জ্বর আসা শুরু করছে, এবং তাকে ওই যে পানি পট্টি দিতেছে বাসায়। তো রাহুল তখন বললো যে তোরা জলপট্টি দিয়ে কি হবে, এটা তো আসলে কাজ না, তোদের উচিত যে তোর উচিত যে তোদের যে ধর্মীয় কোনো মানুষের কাছে যে কোনো চিকিৎসা নেয়া। আমারও তো এরকম হয়েছে, আমি তো কালকে রাত্রে ভয় পাইছি। তো আলম জিজ্ঞেস করলে কি হয়েছে, তখন বললো যে এরকম ব্যাপার। তো পুরো জিনিসটাই একটা মানে এখন এটাকে কাকতালীয়ভাবে ঘটছে দুজনের সাথেই, সেটা রাহুল জানে না, কিন্তু দুজনই ভয় পাইছিল ওই দিন, এবং মানে খুবই খারাপ অবস্থা ছিল তাদের। যাই হোক, রাহুল পরবর্তীতে সে তাদের পণ্ডিতের সাথে দেখা করছিল, এবং শুনছে যে আলমও নাকি তাদের এক হুজুরকে দিয়ে ঝাড়াইছে তার এই রাতে ভয় পাওয়ার বিষয়টা নিয়ে। কিন্তু মানে তারা এখনো শিওর না, রাহুল বা আলম কেউই শিওর না যে আসলে তাদের সাথে একই রাতে এরকম ঘটনা কেন ঘটলো, আর এই খাবারগুলো কোথায় গেছিল রাহুলের যে টিফিন ক্যারিয়ার খালি করে সব খাবার নিয়ে গেছে, সে এখনও শিওর না যে খাবারগুলা মানে কিভাবে চলে গেছে। সে বলতে পারে যে সে ধারণা করে যে উপরি কোনো জিনিস বা খারাপ কোনো জিনিস খাবার নিয়ে গেছে, বাট অ্যাগেইন তার এখনও এখানে একটা কোয়েশ্চেন আছে, সে জানে না উপরি জিনিস মাছ হয়তো খেতে পারে, তার ভাত সহ তার যা ছিল, আতপ চালের ভাত ছিল, সবই নিয়ে চলে গেছে ওখান থেকে। তো যাই হোক, এই ছিল রাহুল বসাকের শেয়ার করা একটা ঘটনা। পুরনো ক্লাসরুমের ভাঙ্গা দেয়ালের সামনে দাঁড়িয়ে যখন আমি চারকোল দিয়ে ব্ল্যাকবোর্ডের উপর প্রাচীন হরফটার ছাঁচ নিচ্ছিলাম, ঠিক তখনই বোর্ডের ওপর খুলিমাটি দিয়ে নিজে থেকে একটা শব্দ লেখা হতে শুরু করলো, যেখানে কোনো হাত ছিল না, শুধু একটা ভাঙা চক বাতাসেই ভাসছিল। আমি চোখ কচলে ভালো করে তাকাতে দেখলাম বোর্ডে স্পষ্ট অক্ষরে আমার মায়ের হাতের লেখায় লেখা আছে, আসিফ, ক্লাসের সময় শেষ, এবার তোর চিতার আলোটা নিভা। আমি আতঙ্কে পা পিছাইতে যাব, অমনি আমার পায়ের নিচের কংক্রিটর মেঝেটা গলে গিয়ে সান্দ্র পিচের মতো কালো এক তরলে পরিণত হয়ে গেল। আর সেই তরলের ভেতর থেকে ডজন ডজন চামড়া খসে পড়া হাত তীরের বেগে উঠে এসে
আমার 2 হাঁটু শক্ত করে পেঁচিয়ে ধরে মাটির নিচে টানতে লাগলো। ঠিক তখনই আমার পেছনের ঘুটঘুটি অন্ধকারের থেকে একটা বরফ শীতল পচা গন্ধ ছড়ানো নিঃশ্বাস আমার ঘাড়ের উপরে এসে পড়ল, এবং একটা চেরা কর্কশ গলায় কেউ একজন খিলখিল করে হেসে বলল, মাস্টার, পড়া তো অনেক শুনালি, এবার তুই আমাদের ডায়েরির শেষ পাতায় পড়ে শোনা। এই ঘটনা 2024 সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের একটা গুমোট রাতে। শালবন বিহারের ওদিকে লাল মাটির টিলাগুলো যারা দেখেছেন তারা জানেন যে অন্ধকার পর ওখানকার নিস্তবতা কতটা ভারী আর প্রাচীন হয়ে যায়। চারপাশের শাল গাছের পাতাগুলো বাতাসে যখন কাঁপতো, মনে হতো শত শত অদৃশ্য মানুষ ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। সেদিন একটা গবেষণার কাজে আমাকে ওই এলাকার একটা পরিত্যক্ত 1940 সালের তৈরি প্রাইমারি স্কুলে রাত কাটাতে হয়েছিল। স্কুলটার ছাদ অনেক জায়গায় ধসে গিয়েছিল, আর ক্লাসরুমের ভেতরের দেয়ালে শ্যাওলা আর লোনা ধরা ইটের জং ধরা গন্ধ রাজত্ব বিরাজ করছিল। রাত তখন আনুমানিক 2টো। বাইরে কোনো ঝেঁঝে পোকারও ডাক ছিল না। পুরো টিলাটা যেন এক অলৌকিক নিথর চাদরে ঢাকা পড়েছিল। আমি মোমবাতির আলো হলের মেইন ব্ল্যাকবোর্ডের উপর প্রাচীন ব্রাক্ষী লিপি কিছু খোদাই করা অংশের পাঠোদ্ধার করার চেষ্টা করলাম। হঠাৎ করেই হলের ভেতরের মোমবাতিটা কোনো বাতাস ছাড়াই দপ করে নেমে গেল। ঘরের কোণের আবছা অন্ধকার থেকে একটা তীব্র কাঁচা চামড়া পোড়া আর ফরমালিনের গন্ধ ছড়াতে শুরু করলো। আর তখনই আমার চোখের সামনে ঘটল সেই নারকীয় ঘটনা যা আমি শুরুতেই আপনাদেরকে বলেছি। ব্ল্যাকবোর্ডে নিজের মায়ের হাতের লেখায় হুমকি দেখা, আর মেঝে গেলে গিয়ে সেই কঙ্কাল সারা হাতগুলো উঠে আসার গল্প। ভয়ে আমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। ওই কুচকুচে কালো হাতগুলোর নখগুলো আমার ট্রাউজার ফুলে সরাসরি মাংসের ভেতরে ঢুকে পড়ছিল, আর আমি অনুভব করতে পারছিলাম যে আমার শরীরের সমস্ত রক্ত এক নিমিষে কেউ একজন চুষে নিচ্ছে। এবং সবচাইতে ভয়ার্ত বিষয় কি ছিল জানেন? যখন আমি পেছনের দেয়ালটার দিকে তাকালাম, আমি দেখলাম যে লণ্ঠনের আবছা আলোয় যা দেখলাম আর কি, দেয়াল থেকে একটা কুচকুচে কালো বিশাল অবয়ব মাকড়সার মতো দেয়াল বেয়ে সিলিংয়ে উঠে গেছে। ওটার মুখ বলতে কিচ্ছু ছিল না, কেবল একজোড়া জ্বলন্ত হলুদ চোখ সেকাই কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছিল, আর ওটার লম্বা জিভটা মেঝে অব্দি ছুলে লালার মতো কালো তরল ফেলছিল। ওটার হাড়গোড় ভাঙ্গার একটা তীক্ষ্ণ ক্যাচক্যাচ শব্দ সরাসরি আমার মাথার মগজের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। ওটা সিলিং থেকে সোজা আমার মাথার উপর ঝুলে পড়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। আমি জানতাম আর 1 সেকেন্ড দেরি হলেও আমার ঘাড় মোটকে ওই লাল মাটির নিচে সিলগালা করে দেবে। তাই আমি আমার ডান হাত পকেটে থাকা মেটালের ভারী স্ক্যাপারটা, অর্থাৎ যেটাতে লিপিগুলো পরিষ্কার করার ধারালো ছিনি, তা বের করলাম। আমি কোনো কিছু না ভেবেই আমি আমার শরীরের সব শক্তি দিয়ে আমার পা চেপে ধরা ওই প্রধান হাতটার কবজির ওপর সজোরে একটা কোপ দিলাম। কোপ দেওয়ার পর কোন মানুষের মাংস কাটার শব্দ হলো না, মনে হলো কোনো শুকনো মরা ডালকে এক কোপে কেটে ফেলা হলো। এরপরেই একটা ফিসফিসে কর্কশ চিৎকার পুরো ক্লাসরুমের অন্ধকার ছিঁড়ে গেল, আর অমনি সেই বরফ শীতল হাতের বাঁধন আলগা হয়ে মেঝেতে আবার শক্ত কংক্রিটে পরিণত হয়ে গেল। এমন দেখার পর আমি আমার সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। আমি সেখানে আর 1 সেকেন্ডও দেরি করিনি। অন্ধের মতো কাদা
আর ভাঙ্গা এটার ওপর দিয়ে দৌড়ে স্কুলের মেইন গেট দিয়ে বেরিয়ে মেইন রোডের দিকে ছুটতে লাগলাম। তখনও পেছন থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে সে দেয়াল বেয়ে দ্রুত ছুটে আসার থপ থপ শব্দ, যেন এখনো কেউ মাকড়সার ন্যায় আমার পিছে লেগে আছে। যখন সকালবেলা কোটবাড়ির টহল পুলিশ আমাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে, তখন তারা কুমিল্লা সদর হসপিটালে আমাকে নিয়ে যায়। আমার দুই পায়ে তখনও সেই কালো শ্যাওলা আর গভীর লোকের দাগ বসে গিয়েছিল। পরে ওখানকার এক স্থানীয় বৃদ্ধা বাসিন্দা আমাকে একটা গোপন ট্র্যাজেডির কথা জানান। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ওই স্কুলেরই প্রধান শিক্ষক সহ প্রায় 15 জন ছাত্রকে পাকিস্তানি বাহিনী ওই ক্লাসরুমের ভেতরেই জ্যান্ত অবস্থায় হাত পা বেঁধে মেঝে খুঁড়ে জ্যান্ত কবর দিয়েছিল। কর্তৃপক্ষ বা পরিবারের কেউ কখনো তাদের লাশ উদ্ধার করতে পারেনি। তারপর থেকে নাকি প্রতি বছর ভদ্র বা আশ্বিন মাসের দিকে ওই নির্দিষ্ট তিথিতে ওই স্কুলের ব্ল্যাকবোর্ড জীবন্ত হয়ে ওঠে এবং নতুন কোনো শিক্ষক খোঁজে। আজও যখন আমি কোনো ক্লাসরুমের চকের লেখার শব্দ শুনি, আমার হাত দুটো অজান্তেই নিজের পায়ের ক্ষতের দিকে চলে যায়। মনে হয় এই বুঝি ব্ল্যাকবোর্ডের অন্ধকার সে চিরে দুটো কালো হাত আমার দিকে ধেয়ে আসবে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।